একটু কথা বলবো। এটা হচ্ছে লাস্ট ক্লাসের ভিডিও মেবি, কিন্তু এটা টাইটেল চেঞ্জ হয়নি না। এটা হচ্ছে লাস্ট ক্লাসের ভিডিও, রাইট? জুন, এটা হচ্ছে জুনের 5 এটা। সো এইখানটা আপনারা কাজ যারা করেছেন, লুৎফর ভাই, তারপর হচ্ছে রাজীব, মেহেদি হাসান অ্যান্ড সানোয়ার রাকিবুল হাসান। পাবেল ভাই, ভাইয়া কাল বাসায় নেট ছিল না, দেরি করে দিয়েছেন, ওকে। আচ্ছা, এখন এইখানটা দেখেন আপনার আবির, আপনি কাজ খুব মানে কাজের কাজ দেখে বোঝা যাচ্ছে যে আপনার কাজ প্রফেশনাল না। প্রফেশনাল না বলতে আপনার এখানে সাইজিং আপনি কোনো সিএসএস করেন নাই, শুধুমাত্র বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা মেনটেন করছেন। এখানে সিএসএস ইউজ করছেন, বামেও করেন নাই, এখানেও করেন নাই। গা ছাড়া কাজ, এবং এখানে কালার কম্বিনেশনটাও ভালোভাবে করেন নাই। এখানেও অনেক কাজ আছে, সেটা আপনি করেন নাই। আর রেসপন্সিভ চেক করেছিলাম, রেসপন্সিভটাও হয়নি। এটা কিন্তু আপনাকে মনে হয় যে এটা ভালোভাবে রেসপন্সিভ হয়েছে? হয়নি। মানে ডেস্কটপে কাজ করেছেন, ল্যাপটপে ভালোভাবে কাজ করা হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে মানে ইমেজের সাইজিং যে করতে হয় সেটা করেনি, কালার কম্বিনেশন তো নাই। সো এই গা ছাড়া ভাব কাজ করলে সমস্যা। আপনি জানেন যে আপনি এখন যে ওয়েবসাইটটা বানাচ্ছেন, এই যে ওয়েবসাইটটা, এটা কোন লেভেলের, মানে কতটা প্রফেশনাল এবং কতটা ভালো মানের একটা ওয়েবসাইট বানাচ্ছেন। এখানে কিন্তু এটা এটা শেখা মানে হচ্ছে অনেক কিছু শেখা এখানে, মানে ডিজাইনের অনেক বিষয় আছে এখানে। আপনার ইউআই অ্যাক্টিভিটিগুলো মাথায় রাখতে হয়, ইউআই সেন্স, মানে কালার কম্বিনেশন, সাইজিং, রিসার্চ করতে হয়। যত বেশি রিসার্চ করবেন তত ভালো শিখবেন। এখানে বর্ডারটাও ভালোভাবে আসেনি। সো মানে অনেক বিষয় আছে এর মধ্যে। আপনি যদি এটা ফুলফিল করতেন তাহলে অনেক ভালো কিছু শিখতে পারতেন। ইভেন এই যে দেখেন আপনি এখানটা কিন্তু টাইটেলও দেন নাই। এখানে দেখেন উনি টাইটেল দিছে, রাজীব ভাই উনি টাইটেল দিছে টাইটেল। তো টাইটেলে যদি টাইটেল দেন ট্যাগ, তাহলে হইলো কিছু? আর এইখানে দেখেন কি অবস্থা। আপনি কি করছেন আমি জানি, আপনি মনে হয় মার্জিন রাইট করছেন বা লেফট করছেন, লেফট কইরা সরায় নিয়ে আসছেন। এই যে ম্যাক্স উইথ দিছেন অটো। ম্যাক্স উইথ কিসের বেসিসে দিছেন? এত বড় স্পেস কেন পাইছে? কারণ হচ্ছে আপনি ভিতরে কলাম দেন নাই। এই যে এই কলামটা দিছেন, এর ভিতরে উপরে কাজ করছেন। এ এত এইরকম ভাবে আসছে কেন? এই ম্যাক্স উইথতে দেওয়ার কি দরকার? আমি ম্যাক্স উইথ করছিলাম, বলেন। এবং দেখেন আপনার ডিভাইসে হয়তো পারফেক্ট, আমার ডিভাইসে পারফেক্ট না। আপনাকে কিন্তু আমি বারবার বলি, ডিজাইন করার সময় সবার কথা চিন্তা করবেন, আপনার ক্লায়েন্টের কথা ভাববেন, বিভিন্ন রকম ব্রাউজারের কথা ভাববেন। আমি যদি আমার ওয়েবসাইটটা আপনাদের লিঙ্ক দেই, আপনারা দেখবেন ওই ওয়েবসাইটটা আপনার পিসিতেও যা, অন্যের পিসিতেও সুন্দরভাবে দেখাবে, কারণ ডিজাইনটা ওইভাবেই করা হচ্ছে। আপনি ম্যাক্স উইথ না দিয়ে এখানে কিন্তু ডানে বামে বেশি স্পেস কিন্তু আমরা ডিফাইন করি নাই, এই জন্য প্যাডিং দিতে হয়। আর এত বড় একটা বক্স আপনি মার্জিন দিচ্ছেন, মানে ম্যাক্স উইথ দিচ্ছেন, এবং এর কারণে জিনিসটা কিন্তু এইভাবে আসছে। আপনি ম্যাক্স উইথ দিচ্ছেন ভালো, কিন্তু ছোট ডিভাইসে কিন্তু ম্যাক্স উইথ কিন্তু আবার কাভার হয়ে যাবে, মানে ডানে বামে যে স্পেস এটা কিন্তু থাকলো না, তাই না, ছোট ডিভাইসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ম্যাক্স উইথটা ছোট ডিভাইসের জন্য আসলে খুব একটা কার্যকরী না। বেটার হইতো ডানে বামে যদি আমি একটু স্পেস দিতাম বা প্যাডিং দিতাম, তাহলে। সো ওইটা করা হয়নি, ম্যাক্স উইথ দিয়ে করছেন। আর এখানে রেডিয়াস করছেন, এটা উইথ কিন্তু আরো বাড়তো, রাইট? উইথটা আরো বাড়তো। এবং এই যে উইথটা যে বাড়বে, ওই সময় কি করা উচিত ছিল? এই জন্য কিন্তু ভিতরে আমরা রো নিয়ে একটা কলাম নিয়ে কাজগুলো করেছিলাম, রো নিয়ে কলাম নিয়ে কাজগুলো করেছিলাম, যাতে ভিতরে অ্যালাইন করা যায় সুন্দরভাবে। আই হোপ যে মানে আপনারা, এই যে দেখেন নিচে কিন্তু আপনি এটা আলাদাভাবে করেছেন। গ্রেট, ভালো থিঙ্ক যে আপনি এই কলামের মধ্যে না রেখে নিচে আর একটা 100% উইথ, মানে এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ এটা করেছেন। আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা ডিজাইন অ্যাপ্রিসিয়েট করি, এবং এটা সুন্দর হয়েছে। বাট অ্যালাইনমেন্ট হয়নি, মানে মার্জিনিং, এই যে স্পেসিং, এগুলো পারফেক্ট হয়নি। এখানে যতটুকু স্পেস দিয়েছেন ততটুকু স্পেস এখানেও দেওয়া উচিত ছিল। বাটনের কালার কম্বিনেশনটা একটু ঠিক করা উচিত ছিল। তবে এই অংশটুকু দেখতে ভালো লাগতেছে, এতটুকু, বা ইমেজটা দেখতে ভালো লাগতেছে। এখানে কিন্তু 4টা কলাম দেয়া যেত, যেহেতু আপনি ফুল উইথ নিয়েছেন। এগুলো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। নিচে এই ডিজাইন করেছে, এটাও জোস হয়েছে। বাট কিছু কিছু জায়গায় যেগুলো প্রবলেম, আমি প্রবলেম ধরবো, স্বাভাবিক তাই না? যত বেশি প্রবলেম ধরবো তত বেশি আপনারা এই জিনিসগুলোকে একটু ইয়ে করে ফেলবেন। এইখানে আপনি শ্যাডো দিয়েছেন কেন এত? দেখেন কেমন লাগে। নিচেরগুলো সুন্দর করছেন, এই জায়গাটায় কাজ করছেন, কিন্তু উপরের দিকে কাজটা ভালো হয়নি। আর এগুলো ঠিকঠাক, এগুলো সব ঠিক আছে, এগুলো দেখতে সুন্দর। আপনারটা দেখেন আর ওনারটা দেখেন।
আচ্ছা এখানে যাই। আপনি টাইটেল দিচ্ছেন এটা কেন? এটা একটু সুন্দর টাইটেল দিতে পারতেন না? ব্যাচের নাম দিয়ে টাইটেল দেওয়া কি দরকার? আপনি রাইটিং দিয়েছেন এবং উনি উপরে দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার দিছে। আপনি এটা কালার দিয়েছিলেন, কালারটা জোশ হয়েছে। আর এই কালারটা আপনি যে অরেঞ্জ কালারটা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ করছেন। আপনি এখানে এই জিনিসটা করে, আচ্ছা এটা লাস্ট ক্লাসও দেখছিলাম। নিচের পোর্শনে যাই, এখানটাও কালার কম্বিনেশন করেছেন। এই যে ডানে বামে একটু প্যাডিং দিলে ভালো হতো, মানে একটু ছোট হয়ে গেছে। এমনিতেই সব ঠিকঠাক। হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপনি এটা নতুনভাবে করেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি আমি এটা চাই না যে আমি যা করছি তাই করতে হবে, বাট আপনি যদি ডিফারেন্ট কিছু করেন সেটা যেন সুন্দর হয়। এবার এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমি যখন ক্লিক করি তখন কিন্তু বর্ডার আছে, কিন্তু এর আগে দেখেন একটু কাঁপতেছে। এর কারণ হচ্ছে নর্মালি কিন্তু একটা বর্ডার দেওয়া উচিত ছিল এবং এই বর্ডারের কালার ট্রান্সপারেন্ট করা উচিত ছিল, তাহলে স্পেসটা ধরে রাখতো। হুম, স্পেসটা ধরে রাখতো, দেখতে সুন্দর লাগতো। এই কালারটা কিন্তু আমার ভালো লাগে, অরেঞ্জ কালার, ভালো হয়েছে। আর এগুলো একটু বেশি বড় হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিতে, এবং কালারফুল যদি হতো আরো ভালো লাগতো। এখানে বর্ডার বেশি হয়ে গেছে এই ডিজাইনে, শ্যাডো বেশি হয়ে গেছে, এফেক্ট দেন না এখানে। এমনিতেই সুন্দর হয়েছে। আপনি, আই হোপ যে আপনি স্যাটিসফাই আপনার কাজ করে, মজা পাইছেন। কারণ আপনার কাজে দেখলাম অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করেছেন, সো এটা ভালো লাগছে আমার। আচ্ছা এখন আহ, এই বাটনটা একটু বেশি বড় মনে হচ্ছে। ওকে, গ্রেট। অনেক ক্লিন কাজ হয়েছে, মানে এই কালার ম্যাচ করে কাজ হয়েছে, এনারটাও সুন্দর হয়েছে, এটাও ভালো হয়েছে। বাট এগুলোতে একটু বেশি কাজ দেখতে পাচ্ছি। আচ্ছা সরি, এইখানটায় এটা একটু অগোছালো। এখানটায় আপনার ইমেজগুলো দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ওই যে আমি বলেছিলাম ইমেজটা হাইট ফেস্ট করে দিয়ে বলবেন অবজেক্ট ফিট কাভার, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানটা একটু প্যাডিং এর সমস্যা আছে। বাটনে কাজগুলো ভালো হয়নি, এগুলোতে আপনি কালার কম্বিনেশন সাইজিং এর কাজ করেননি কি? এটা ব্রাউজারের সমস্যা হতে পারে। হ্যাঁ, অনেক সময় ভার্সন রিলেটেড প্রবলেম হতে পারে। আ- এটা দেখে, বলেন। হ্যাঁ হচ্ছে তো, এই যে হচ্ছে, তাহলে ব্রাউজার রিলেটেড প্রবলেম। এইটা ফিক্স করা উচিত ছিল। এই যে এটা স্ক্রল করলে উপরে চলে যায়, দেখতে খারাপ লাগে। এই জায়গাটা দেখতে খারাপ লাগে, মানে আমি এটা দেখলাম হঠাৎ করে নাই হয়ে যায়, দেখতে খারাপ লাগে। এটা ফিক্স করলে ভালো হতো, স্টিকি করলে ভালো হতো। স্টিকি মানেই তো এটা, এই জন্য নড়াচড়া না করে এটা নড়াচড়া করবে। আই মিন, করে দেখাই, আপনার ক্লিয়ার হবে। এই যে এইখানে বলতে হবে স্টিকি করছেন তো স্টিকি, কিন্তু আপনি একটা জিনিস বলেন নাই, সেটা হচ্ছে টপ জিরো। ওই স্টিকি কোথায় করবে এটা তো বলেন নাই। এই যে দেখেন স্টিকি হয়ে গেছে। এমনি ওভারঅল ঠিক আছে, এগুলো সুন্দর করছেন, মানে ড্রপ ডাউন করছেন। আর নাই, মনেরা আপনি কাজ করেননি। আচ্ছা আপনাদের এখানে আরেকজন যে ছিল উনি কই? আপনার সঙ্গী সাথী কই মনিরা? আপনার একজন পার্টনার ছিল না, লেডি ফ্রিল্যান্সার? আচ্ছা এখন আমরা নতুন একটা প্রজেক্ট করব গাইস। এখন নতুন প্রজেক্ট করার ক্ষেত্রে আমি আগে বলেছি প্রায়োরিটি দিব হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের কনসেপ্টটাকে, মানে বুটস্ট্র্যাপের এলিমেন্টগুলোকে প্রায়োরিটি দেব, কম্পোনেন্টসগুলো নিয়ে কাজ করব। এখানটায় আমরা স্লাইডার নিয়ে কাজ করব, তারপর হচ্ছে স্নাইপার্স, পেজিনেশন, পপ আপার, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কিন্তু প্রয়োজন হয় না। এই যে আমরা এতদিনে গ্রিড সিস্টেমটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে গ্রিড সিস্টেমটাই মানুষ বেশিরভাগ সময় নেয়, বাকিগুলো খুব একটা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে দেখা যায় ফর্মস ইউজ করে, তারপর হচ্ছে ইউজ করা হচ্ছে ড্রপ ডাউনস, তারপর হচ্ছে মডেলস, তারপর হচ্ছে প্রোগ্রেস বার, এগুলো ইউজ করে। বাকিগুলো খুব একটা প্রয়োজন হয় না, একটা মানে এখান থেকে যে নিতে হবে এমনটা না। আচ্ছা আমরা আহ, এগুলো ইউজ করার জন্য আমরা নিজে থেকে
ক্রিয়েট করতে পারি যে ওয়েবসাইটটা ডিজাইন কেমন হবে, বা আমরা একটা কাজ করি আজকের ক্লাসটাতে ডিজাইনটাকে প্রায়োরিটি দিব, কিন্তু আমরা কোনো ডেমো দেখব না। আমরা যেটা করব এই জিনিসগুলো কভার করে ফেলবো, এবং নেক্সট ক্লাসে আমরা একটা পিএইচডি টু এসটিএমএল করব। কথা বুঝতে পারছি? এবং ওই পিএইচডি টু এসটিএমএল এর পরেই আমি আপনাদের কিছু পিএইচডি দিব, যেগুলো আপনাদের নিজের চয়েস মতো নিজের মতো করে ডিজাইন করবেন। সো এইখানটায় আমি ওই পিএইচডিগুলো আজকে দিয়ে দেবো, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, আপনারা আগেই একটা ধারণা পাবেন যে আসলে পিএইচডিগুলো কীভাবে কাজ করে। আমি মনে হয় পিএইচডি আপনাদের অনেকগুলো দিছি, যদি না দিয়ে থাকে আমি আবার দিয়ে দেবো না। এখানটা আমরা এই যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা প্রথমত মেনু নিয়ে আবার কাজ করি, মেনুটা, কারণ আমার একটা ওয়েবসাইটে তো বানাতে হবে। সো এই ক্ষেত্রে মেনুটাকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজ শুরু করি। এইখানটা একটা ফোল্ডার ক্রিয়েট করি, বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস এই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানটায় আমি দিব এটা। আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিই। কম্পোনেন্টসে যদি যাই আমরা, নিউ ফোল্ডার, ওকে। এখন গেট স্টার্টেড, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশনে আমরা এই স্ট্রাকচারটা নেব, কপিড। আচ্ছা, আমরা ফোল্ডার করে নিই না, ফোল্ডার নাম হচ্ছে সিএসএস, তারপর হচ্ছে নিউ ফোল্ডার ইমেজেস। আমাদের আর কিছু লাগবে না, এখানটা আমরা নিউ ফাইল ক্রিয়েট করব, index.html প্লেস পেস্ট। ওকে, আমরা এখানটায় লিখব হচ্ছে বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস। তা এখানটায় লিঙ্ক একটা দিব কাস্টম সিএসএস করার জন্য, css/style.css। আই নো আপনারা এগুলো জানেন, রাইট? সো বডিতে আমরা এখন কাজ করব, সবার আগে মেনু নিয়ে কাজ করব। তো মেনুটা আবার একটা রিভিউ দেই। এখানে তো বাকি জিনিসগুলো জানেন, এখানে অনেক কিছু আছে। তারপর লেআউট নিয়ে যদি দেখি, লেআউটের স্ট্রাকচার, কন্টেইনার। সো এখানে গ্রিড, ওভারভিউ, এগুলো হচ্ছে লেআউট নিয়ে কথাবার্তা বলেছে। কম্পোনেন্টসে যদি যাই, কন্টেন্ট আপনারা টাইপোগ্রাফি, ইমেজ, টেবিলস, ফিগার্স এগুলো নিয়ে কাজ করেছে, আমরা টেবিল নিয়ে কাজ করব। কম্পোনেন্টস এখানটায় অনেক কিছু আছে, আবার নিচে ইউটিলিটিসে আপনারা আরও অনেক কিছু পাবেন। মাইগ্রেশন বলতে যেটা বোঝাচ্ছে যে আপনাদের বুটস্ট্র্যাপের আগে যে ভার্সনটা, ওইটা থেকে কি কি চেঞ্জ হয়েছে সেই জিনিসগুলো নিয়ে এখানে কথা বলছে। ডান দিকে আপনি অনেক কিছু পাবেন। সো এক্সটেন্ডেডে যদি যাই, তাহলে আপনারা অ্যাপ্রোচ করছে ওরা যে আইকনস, আগে কিন্তু ফর্নসাম না, ওরা আগে দিত একটা গ্লিফ আইকন দিত। মানে বুটস্ট্র্যাপ যখন আপনারা ডাউনলোড করতেন, যদি আপনারা ভার্সন ইউজ করেন 3.3.7 বা 3 সিরিয়ালে যদি কিছু ইউজ করেন, বা 2, তাহলে এই ভার্সনগুলো যখন ইউজ করবেন তখন আপনাকে গ্লিফ আইকন দিয়ে দিত। ওরা ওরা একসাথে গ্লিফ আইকনটা দিত, কিন্তু এখন ওরা দেয় না। এখন ওরা শুধুমাত্র সিএসএস এবং জেএস দেয়, বাকিগুলো আপনাকে প্রেফার্ড মানে ওরা দিয়ে দেয় যে আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। সো আইকনিক, তারপর হচ্ছে অকটিকনস, এগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন। কারণ কি, আপনি ক্লায়েন্ট যদি কোনো রিকোয়ারমেন্ট দেয় বা আপনার যদি প্রজেক্ট করতে হয়, তখন আপনার এগুলো যাতে খুঁজতে না হয়, দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কেমন। কারণ এই আইকনগুলো যেমনটা দেখতেছেন, হতে পারে ফর্নসামে আছে, কিন্তু দেখতে কিন্তু ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এই কারণে এগুলো আগে দেখে রাখবেন। দেখে রাখলে কি হয়, ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট দিবে আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে এটা কোনটা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। হ্যাঁ, তাহলে একটা আইডিয়া হবে। এই যে এখানে গেলে আপনি পাবেন আইকনগুলো, আর ওখান থেকে যা ডাউনলোডে একটা লিঙ্ক দেয়, এখানে কিন্তু আইকন আছে। এই যে আইকনগুলো এরকম হতে পারে, আমরা এই আইকনটা পাচ্ছি ফন্ডাসামে, কিন্তু ফন্ডাসামের আইকনটা এটা দেখতে আর এখানে দেখতে কিন্তু একরকম না। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে একটু 19-20 অনেক কিছু মিন করে। একটা ওয়েবসাইটের ডিজাইনের আপনি যদি ফন্ডাসাম থেকে নেন এটা, তাহলে যে লুকটা আসবে, আপনি যদি এখান থেকে নেন হয়তো লুকটা আরও বেটার আসতে পারে, আবার এখান থেকে নিলে আরও বেটার হতে পারে, ডিপেন্ড করে। এই যে দেখেন, এটা আবার এরকম, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স দেখেন, ও এরকম আর এখানে দেখেন এরকম। আচ্ছা, এখানে আর কিছু মনে হয় নাই, এই যে এখানে এরকম আছে, কিন্তু ওই রিলেটেড নাই, ওই রকম নাই, এই যে আছে। তাহলে এইটা একটু লক্ষ্য করেন, আর এখানে লক্ষ্য করেন, এ কিন্তু লাইনটা অনেক বড় আর এখানে লাইনটা একটু ছোট, তার মানে অবশ্যই ডিফারেন্স আছে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো আগে থেকে চিন্তা করতে হবে, বা এগুলো মার্কিং করে রাখতে হবে যে কোথায় কি ইউজ করবেন, এই জন্য ওরা দিয়ে দেয়। আচ্ছা, কম্পোনেন্টসে যাই, যাওয়ার পরে আমরা ন্যাপবারে যাই। ন্যাপবার থেকে আমরা ন্যাপবারের এই স্ট্রাকচারটা নিব। আমি যদি এগুলো ভেঙে ভেঙে দেখাই তাহলে হয়তো আইডিয়া ভালো আসবে না। ভেঙে ভেঙে যদি দেখাই, আমি এটা ভেঙে ভেঙে দেখাই। আমি এখানে প্রথমত ইউএল নিচ্ছি, তারপর হচ্ছে এলআই,
তারপরে অ্যাঙ্কর ট্যাগ আমি হ্যাশট্যাগ দিলাম, তারপরে বলি হোম। আমি মেনুটার ইন ডিটেলে দেখানোর চেষ্টা করি। আমি কয়েকটা জিনিস দেখাবো, খুব ডিটেলে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ যত বেশি ক্লাসগুলো নিয়ে কাজ করবেন তত বেশি কাস্টমাইজ ইজি হবে। আর এগুলো বারবার রিপিট হয়, মেনু রিপিট হয়, স্লাইডার রিপিট হয়, তারপর যে জিনিসগুলো রিপিট হয় আর কি, মডেল থেকে শুরু করে এভরিথিং। সো আমরা এখানে বলি অ্যাবাউট, তারপর হচ্ছে ব্লগ, কন্ট্যাক্ট, একটু 19-20 হচ্ছে কন্টেন্ট, সো ওটা সমস্যা না, আমরা এরকম দিলাম। তো ওয়েবসাইটে এটা যদি দিইও, আমি যদি ওপেন ইন ব্রাউজারে যাই, লোডিং হচ্ছে কেন বলেন তো? কারণ সব সার্ভার লিঙ্ক দেওয়া। আমরা কিন্তু সার্ভার লিঙ্ক থেকে যে অ্যাসেটস পাই, অ্যাসেটস জানি এই অ্যাসেটস আছে। আমার এই জিনিসগুলো যদি লোকালি করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি এখানটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাড করে দিলাম, বাট এখনও লিঙ্ক করিনি। লিঙ্ক করার জন্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিলিট করে দেন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, সিএসএ ডিরেক্টরি দিচ্ছে, মানে সিএসএর ভিতরে কিন্তু এই দেখেন বুটস্ট্র্যাপ চলে আসছে। আর জেএসএসে অনেকগুলো ফাইল আছে, চেষ্টা করি ওগুলো লিঙ্ক করার জন্য। সো তাহলে আমাদের লোডিং টাইমটা কমে যাবে। এখানে স্লিম দেওয়া আছে, এখানে স্লিম দেওয়া আছে, ওকে। আর এই জায়গাটা দিব হচ্ছে জেএস, আর এইখানটা আমরা দিব হচ্ছে জেএস, আর এগুলো তুলে ফেলে, এগুলো লাগবে না। তারপর এখানেও দিব হচ্ছে জেএস, এখানে অলরেডি আছে, এটা তুলে ফেলে, এখানে ডান। তারপর ছোট করে ফেললাম। এখন আমি যদি ওপেন করি, দেখেন ফটাফট ওপেন হচ্ছে। সো এই জিনিসগুলো এইভাবে দেখছি, বাট এটাকে অ্যালাইন করা যায়। এখানে একটা ক্লাস যদি দেই, নাম হচ্ছে লিস্ট আনস্টাইলড, এই নামে একটা ক্লাস আছে, কিন্তু যদি আমি এটা দেই তাহলে কি হবে, ভার্টিক্যালি অ্যালাইন হবে, বর্ডার থাকবে না, রেডিও বাটন থাকবে না। আর ভিতরে এগুলো কালারিং করার জন্য আমরা ভিতরে ক্লাস ডিফাইন করতে পারি, এখানে ক্লাস ডিফাইন করতে পারি। এটাকে বলা হয় লিঙ্ক, রাইট? এখানে যদি ক্লাস দেই ন্যাপ লিঙ্ক, তাহলে ডিফাইন্ড একটা আউটপুট আসবে। রিলোড যদি দেন, দেখেন একটা স্পেস তৈরি হলো। আবার যদি কালার চেঞ্জ করতে হয় সেটা একটা ম্যাটার করে। আচ্ছা, এখন আমি লিস্ট আনস্টাইলটাকে তুলে ফেলি, তুলে ফেলে যদি আমি রিলোড দিই, আমরা এরকম পাচ্ছি, কিন্তু স্পেসিং তৈরি হয়েছে। স্পেসিং কেন তৈরি হচ্ছে? কারণ আমি ন্যাপ লিঙ্কে দেখবেন প্যাডিং করা আছে, এটা ইউজ করা হয় এই জন্য। আচ্ছা, আমি যদি এটাকে ভার্টিক্যাল হরিজন্টালি অ্যালাইন করি, এখানে বলতে হবে জাস্ট ন্যাভ। রিলোড যদি দেন, দেখবেন অ্যালাইন হয়ে গেছে। তার মানে ডিফারেন্সটা কি বা কি কাজ করলো, ন্যাভে ফ্লেক্স করলো। এখন এগুলো যদি কালার চেঞ্জ করতে চান, তাই তো বুঝতে পারতেছেন আপনার এর পাশে কালার দিতে হবে, সেটা ম্যানুয়ালি করা বেটার, রাইট? কাস্টম সিএসএ করা বেটার। আর এখানে একটা ক্লাস দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ন্যাপ আইটেম। তাহলে ন্যাপ আইটেমকে নেস্টেড করে ন্যাপ লিঙ্কের কালার চেঞ্জ হয়। মানে ন্যাপ লিঙ্কে কিন্তু, ন্যাপ আইটেমে কিন্তু কোনো ডিজাইন নাই। ন্যাপ আইটেমটা দিলে কি হয়, ন্যাপ লিঙ্কটা ওর সাথে নেস্টেড করা সিএসএস করার সময়, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। রিলোড হয়, হয় না? তার মানে এখানে এটা করা হচ্ছে না, মনে হয় এটার ওই এখনকার যে সিএসএস সেই অনুযায়ী ন্যাপ আইটেম ওইভাবে কাজ করে না। আচ্ছা, বানান ভুল হতে পারে। ন্যাপসে যদি যাই তাহলে হয়তো বুঝতে পারবো। ন্যাপ আইটেম, ন্যাপ লিঙ্ক, এই যে কালারটা দেখছেন, আসলে কালারটা এরকমই আসবে, কালারটা খুব একটা চেঞ্জ হবে না, ওটাই বোঝাচ্ছে আর কি। এখানে দেখবেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমি যদি এটাকে মাঝখানে আনতে চাই, এখানটা বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে আমরা যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, তাহলে অ্যালাইন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি কোনো নির্দিষ্ট কোনো উইথ দেইনি, এ কারণে মাঝখানে আসছে। আর এন্ড করলে তো ডান দিকে যাবে, এটা বুঝতেছেনি। সো এটা ক্লিয়ার। এখন আমি যদি এটাকে ন্যাপ বার ক্রিয়েট করি, ন্যাপ বার বলতে ছোট ডিভাইসে এটা বার তৈরি হবে, সেটা কিন্তু ন্যাপ দিয়ে হবে না। এই জন্য আমাদের এই জিনিসটা লাগবে, ন্যাপ বার। বুঝতে পেরেছি? এই জিনিসটা লাগবে। তো এইখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো এইখানে দেখবেন ইউএল এর ভিতরে ন্যাপ বার, ন্যাপ দেওয়া আছে, এই ক্লাসটা দেওয়া আছে, নট ন্যাভ। মানে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার ওয়েবসাইটটাকে ওই ন্যাপ বারে রূপান্তর করা যায়। তো আমরা এখানে ইউজ করব হচ্ছে ন্যাপ বার, ওরা ন্যাপ বার ন্যাপ দিচ্ছে, তার মানে এখানে আমরা ন্যাপ বার ন্যাপ দিতে হবে। যদি আমি এটা দেই তাহলে ওয়েবসাইটের চেঞ্জ কি আসবে, দেখেন ও ভার্টিক্যালি আছে কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ আমি যদি ইন্সপেক্টমেন্ট করি, ফ্লেক্স করা হয়েছে কিন্তু কলাম আকারে, দেখছেন কলাম আকারে আছে। অর্থাৎ আমি যদি তুলে ফেলি তাহলে দেখবেন ভার্টিক্যালি হচ্ছে। এই ক্ষেত্রে আবার
এ আবার দেখবেন প্যাডিং করতেছে ঠিকই, কিন্তু লেফট রাইট আবার প্যাডিংটা বন্ধ করে দিচ্ছে ন্যাপ বারের মাধ্যমে। বুঝতে পারছেন? মানে একটার উপরে একটা ওভারহেড করে। যদি আমি তুলে ফেলি তাহলে আগের মতো হবে। তার মানে ন্যাপ বার দিলেই কিন্তু উপরে নিচে ঠিকই হবে, কিন্তু ডানে বামে আর হবে না। কিন্তু এটা আবার কন্ট্রোল করবে কে? এর উপরে আরও কিছু প্যারেন্ট দিতে হবে, আরও কিছু ক্লাস দিতে হবে, তখন এটা কন্ট্রোল করবে। আমরা কিন্তু এখন কাজ শেষ করে নিই। এখানে দেখবেন কলাপস ন্যাপ বার কলাপস নামে একটা অপশন আছে, দেখছেন? এই ক্লাসটা দরকার আমার। এই ক্লাসটা যদি দেই এর প্যারেন্টে, আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি এখানে ডিপ দিলাম, এইখানটা ওই ক্লাসটা অ্যাড করি। কলাপস এবং ন্যাপ বার কলাপস একই কাজ করে। করে কি? কলাপস বলতে কি বোঝায়? কলাপস বলতে ছোট করা, বড় করা। কলাপস বলতে হাইড করা, শো করা। তবে এই জিনিসটা কিন্তু রেসপন্সিভের কাজ করে। আপনি দেখবেন যখন ওয়েবসাইট ছোট ডিভাইসে যায় তখন কিন্তু মেনুটা নর্মালি দেখায় না। যখন আমি কোনো একটা বাটনে ক্লিক করি, ন্যাপ বারে ক্লিক করি, তখন দেখায়। ওই কলাপসের কাজটাই হচ্ছে সেটা, সুইচের মতো কাজ করে। আমি যদি এখানে রিলোড দেই, দেখেন ওয়েবসাইটে কিচ্ছু নাই, ফাঁকা। ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, আমি যদি এখানটা যাই, দেখবেন নান দেখাচ্ছে। তার মানে কলাপসের কাজ কি? নান করে দেওয়া। কিন্তু ন্যাপবার কলাপসের কাজ কি? এটা কিন্তু এখনো আসেনি। তো আমি যদি ছোট করি তবু দেখতে পাবেন না, মানে কোনো অ্যাক্টিভিটি নাই। কারণ এই ক্লাসগুলো আবার প্যারেন্টে কিছু ক্লাস আছে সেটার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ উপরে দেখবেন এই যে এখানে একটা ক্লাস আছে, এই যে ন্যাপবার এক্সটেন্ড এলজি, এই দুটো ক্লাসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল হয়। আর এই দুটো ক্লাস কিন্তু, এই দুটো ক্লাস ন্যাপবার লাইট এবং বিজি লাইট, এই দুটো কিন্তু ডিজাইনের জন্য। এই দুটো হচ্ছে ডিজাইনের জন্য, মানে এটা দিয়ে কালার বোঝায় আর এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার বোঝায়। এটা হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এইখানে মেইনলি এই জিনিসটা দরকার। তা এখানে যে ট্যাব দিয়েছে, ক্লাস দিয়েছে, ট্যাগ দিয়েছে হচ্ছে ন্যাভ, এইটা চাইলে আপনি ডিপ দিতে পারেন, সেকশন দিতে পারেন, আপনার ইচ্ছে। মানে এখানে কিন্তু বুটস্ট্র্যাপ কিন্তু ট্যাগের উপরে ডিজাইন করে না, বুটস্ট্র্যাপ ক্লাসের উপর ডিজাইন করে, আর এটাই হওয়া উচিত। তো আমরা এই ট্যাগটা দিয়ে দিই, ন্যাপ দিয়ে দিই। ন্যাপ দিলাম, এবার এখানে একটা ক্লাস দিব, এটা দুইটা ক্লাস দেব। এই দুটো ক্লাসের মাধ্যমে এলজি ডিভাইসের পর, মানে এলজি ডিভাইসের উপরে, লার্জ ডিভাইসের উপরে কি হবে এটা দেখাবে। ওই কারণে এইটাকে নেস্টেড করে আবার এইটার কাজ আছে। হ্যাঁ, আর ছোট ডিভাইসে দেখাবে না, যেটা নর্মালি দেখাচ্ছে না। এখন যদি আমি রিলোড দিই, মেনু আসে, তবু আসে না। আচ্ছা, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। ফ্লেক্স, কিছু একটা মিস করছি। ওয়েট, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে, তারপর হচ্ছে এটা আছে। আচ্ছা, এগুলো ম্যাটার না, কিন্তু এগুলো আমি পরে অ্যাড করতে পারবো। এইখানটায় আইডি দেয়নি। আচ্ছা, আইডি এটার সাথে কানেক্টেড, আইডি না দিলেও চলবে। এখানটায় ন্যাপ বার ন্যাপ, ন্যাপ বার আইটেম, ন্যাপ লিঙ্ক, এগুলো দেওয়া আছে আমাদের। এইখানটায় ও, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি তো জুম করে রাখছি গাইস। এই যে দেখেন মেনু বেরোচ্ছে। আমি জুম করার কারণে কি হচ্ছে, ও ছোট ডিভাইস মনে করতেছে। বুঝতে পারছেন? এই কারণে দেখাচ্ছিল না, আমারই ভুল ছিল। সো দেখেন মেনু কিন্তু এখন দেখাচ্ছে, বড় ডিভাইসে কিন্তু মেনুটা গায়েব হয়ে যাবে, আর আমি জুম করে দেখাচ্ছিলাম। তো আমি এইখানটা আপাতত এরকম করে রাখি। তো ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে ওই 992 পিক্সেলের উপর পর্যন্ত, উপরের দিকে রো ফ্লেক্স স্টার্ট দেওয়া আছে। মানে এটা পারফেক্টলি দেখাবে, নান হবে না। এখানে যদি যাই, দেখেন নান অপশনটা কিন্তু নাই, এতক্ষণ যে ছিল ডিসেবলড। যখন আমি 992 নিচে যাব তখনই নান হয়ে যাবে, এবং ওইটা তখন কাজ করবে মেনুর মাধ্যমে, সরি বারের মাধ্যমে। এই জিনিসটা করা হয়। এখন আমি যদি কালারের কথা বলি, এখানটা আমি যদি কালার দিই ন্যাপ বার লাইট অথবা ডার্ক যদি দেই, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ডার্কে মানে হচ্ছে ডার্কের ভিতরে ও, LIGHT, ডার্কের ভিতরে ও আসবে। এবার আসেন কালারটা। এখন আমি যদি বলি এখানে রেড মানে ড্যাঞ্জার, হয়তো কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ড্যাঞ্জার যদি দেই, ড্যাঞ্জার কাজ করে না গাইস, এখানে ডার্ক আর লাইট কাজ করে। এই জায়গাটা আমরা বলবো বিজি ড্যাঞ্জার, তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে। বুঝা গেছে? তাহলে এইটাকে ডার্ক করি, তাহলে হোয়াইট পোর্শন আসবে। ডার্ক করলে হোয়াইট, ডার্কের ভিতরে কালারটা কীরকম হবে সেটা বোঝাচ্ছে। কিন্তু কালারটা কিন্তু পারফেক্টলি আসেনি, হোভার করলে পারফেক্টলি আসে। কেন? অ্যাক্টিভিটির একটা ব্যাপার থাকে। মনে করেন আমি এইটাকে অ্যাক্টিভ করব, এই জায়গাটায় যখন আমি অ্যাক্টিভ ক্লাস দিব, রিলোড যদি দেন তাহলে দেখবেন
লাইটেড হচ্ছে। এটা বুটস্ট্র্যাপ করে। এখন ম্যানুয়ালি তো আপনাকে করতেই হবে যদি আপনি চান। তো আমরা এই অবস্থায় রাখি। এখন এটাকে সেন্টার করার জন্য আমরা এই ইউএল এর এই জায়গাটায় বলতে পারি এম অটো। রিলোড যদি দেই মাঝখানে আসলো, যদি বলি এম এল অটো তাহলে ডান দিকে যাবে। বোঝা গেছে? তো আমরা এম অটো করে রাখি আপাতত। বাম দিকে একটা মেনু কাজ করে, সরি লোগো, ওই লোগোটা দিতে হবে ন্যাবের ভিতরে, এবং এটা অলরেডি ডিজাইন করা থাকে এই ক্লাসগুলোর মাধ্যমে। এখানটায় আমরা অ্যাঙ্কর ট্যাগ দিব। এখানটা আমি বলি লোগো। রিলোড যদি দিই আমরা লোগো পাচ্ছি কিন্তু দেখেন, কিন্তু এটার কালার এখানে আমি বলবো ক্লাস ন্যাভ বার ব্র্যান্ড। রিলোড যদি দেই দেখেন কালারটা চলে আসলো, এবং এই কালারটাও ডিপেন্ড করে এই ন্যাভ বার ডার্কের উপর। ঠিক আছে? তো আমি ইমেজ চাইলে দিতে পারি। এখানে যদি আপনি H1 দেন, H1 ট্যাগ দিলাম, তখন কি হয় একটু দেখি আসলে বোল্ড হয় কিনা। হয়েছে? একটু বড় সড়ো করলাম। সো এই পর্যায়ে এতটুকু আমরা ডান করলাম, কিন্তু ছোট ডিভাইসে এখানে একটা বার আসবে। ওইটার জন্য আমরা এটার নিচে অথবা যে কোনো জায়গায়, এটা উপরে করেন বা এর নিচে করেন, যে কোনো জায়গায়, কিন্তু ন্যাবের ভিতরে করতে হবে এবং এটার বাইরে নিচের দিকে দেই যেটা ওরা করেছে। আমি এখানে বাটন অ্যাড করি। এই বাটনে আমরা ভিতরে যদি বলি ক্লিক হেয়ার, তাহলে এই বাটনটা এখানে দেখাবে, কিন্তু এই বাটনটা আমি ডিসেবল করব, ছোট ডিভাইসে দেখাবো। ওই ক্ষেত্রে আমাদের এইখানটায় ন্যাববার টগলার এই ক্লাসটা ইউজ করতে হবে। এই ক্লাসটা ইউজ করব হচ্ছে এখানটায়। টাইপ যদি নাও দেন সে বাই ডিফল্ট বাটন ট্যাগ বাটন টাইপ নিয়ে নেয়। আমি যদি এবার রিলোড দিই দেখেন গায়েব। তার মানে ছোট ডিভাইসে দেখাবে, দেখছেন অটো, কিন্তু এখানে ক্লিক করলে যে মেনুটা বের হবে সেটার জন্য এইখানটায় টার্গেট দিতে হবে, আর এখানে একটা আইডি দিতে হবে। আইডিটা আপনার ম্যানুয়ালি আপনার যা ইচ্ছে তাই দেন। মনে করেন আপনি বলতেছেন মেনু, একটু বড় ছোট করে দিলাম, আর লিখবো কি উপরের দিকে লিখবো কি টার্গেট, এই যে ডাটা টার্গেট, এই অ্যাট্রিবিউটটা লিখতে হবে বাটনে। সো আমি যদি এইখানটায় লিখি হচ্ছে ডাটা টার্গেট, এবং মেনুটাকে যদি হ্যাশট্যাগ দিয়ে অ্যাডজাস্ট করে দিই, ডান, তাহলে আমার মেনুটা পারফেক্টলি আসবে। যদি ছোট করি, ক্লিক করেন আসে। এখানটা আর একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ডাটা টগল। এটা টগল বলতে কি বোঝায়? আমরা কলিং বেল টিপি না, কলিং বেলে যদি বাটনে ক্লিক করি কলিং বেল বাজে, আবার বাটনটা তুলে ফেললে কলিং বেল শেষ। টগলটা কি করে? সুইচের মতো কাজ করে, কলাপস, এবং এই কলাপসটা কিন্তু এটার সাথে কানেক্টেড। সো মেনু কেন কানেক্ট করলাম? যাতে ক্লিক করলে এইটা ওপেন হয়, কলাপস হয়, আর এটার অ্যাক্টিভিটি কি সেটা হচ্ছে কলাপসিং হবে। আর ন্যাববার টগলার হচ্ছে সিএসএস করে। তো আমরা যদি এটাকে রিলোড দেই, আবার যদি ছোট ডিভাইসে যাই এবং ক্লিক যদি করি, তাহলে মেনুটা পারফেক্টলি কাজ করতেছে। এবং দেখেন এখানে অটোমেটিক্যালি একটা এখানে ন্যাববার টগলার আসছে। যদি ক্লিক করেন এই কলাপসটা ভ্যানিশ হয়ে যায় যখন আমি ক্লিক করব, কারণ ওটা দিয়ে কিন্তু কলাপসিং এর কাজটা করে। সবাই ক্লিয়ার হয়ে? এটা একটু কালারিং করি, আমরা এত বাজে কালার দিব না, আমরা এখানে ডার্ক করি যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? এখন এই যে জিনিসটা আছে যে মেনুটা মাঝখানে আসছে, যদি এটা ডান দিকে থাকতো, সাপোজ এমএল মানে হচ্ছে ডান দিকে যাবে, কিন্তু এত বড় মেনুটা না দিয়ে আমি মাঝখানে আনবো, তাহলে আমাদের কালারটা থেকে দিচ্ছে? কালারটা দিচ্ছে কিন্তু ন্যাপ থেকে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কন্টেইনারের মধ্যে আনা উচিত। ডিফ কন্টেইনার, ডান। এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভিতরে অ্যাড করি, একটু ভিতরে নেই, আর এগুলোকে বাম দিকে নিয়ে আসি, সাজালাম আর কি। এই তো ভিতরে ক্লিক হেয়ার, এইটা যদি চেঞ্জ করতে চাই, এটা তো বুঝতেছেনই যে আমরা ছোট করলে এটা আসে। এখন আমরা এটা ম্যানুয়ালি বানাই, বুটস্ট্র্যাপ কিন্তু এটা দিয়ে দেয়। বুটস্ট্র্যাপ এটা কি সেটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপ দিয়ে দেয় স্প্যান ন্যাববার টগলার আইকন। এখানে কিন্তু দেখবেন এরিয়া কন্ট্রোলস নামে একটা অপশন আছে, আরও আছে, এই যে দেখেন এরিয়া এক্সপ্যান্ডেড, এরিয়া লেভেল, এগুলো কিন্তু আমি ইউজ করিনি। এগুলো ইউজ করলে কি হয়, আপনার এগুলো দিয়ে কিছু সিএসএস করা হয়, এগুলো অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে সিএসএস এ।
এগুলো কিভাবে কাজ করে দেখেন। আমি মনে করেন এটাকে কপি করলাম, অনেক জায়গায় দেখবে সিএসএস এরকম কথা থাকে এবং আপনাদেরও শেখানো হয়েছিল। এখানটা একটা কাস্টম স্টাইলিং করি তাহলে বুঝাতে পারবো। যদি আমি কোনো ইনপুটকে কল করতে চাই, ইনপুট আমরা দেখছিলাম ইনপুটে যদি মনে করেন আমি এখানে একটা ইনপুট দিলাম, ইনপুটে আমি সিএসএস করব। অনেক রকম ইনপুট আছে, তার ভিতরে একটা টাইপ হচ্ছে টেক্সট। তো আমি যদি ইনপুটের সিএসএস যেই টাইপটা হচ্ছে টেক্সট সেটাকে যদি ধরতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে থার্ড ব্র্যাকেট এটা। তাহলে বুঝাবো অনেকগুলো ইনপুট থাকলেও যেই ইনপুটের টাইপ হবে টেক্সট, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আইডেন্টিফাই করে। এই জিনিসগুলো ধরার জন্য এই অ্যাট্রিবিউটগুলো কাজে দেয়। আবার এগুলো দিয়ে যে করিও কাজ করা হয়, তবে আমি এগুলো ইউজ করে না করে আমি কাজটা পাচ্ছি, সো আমি ওটা ইউজ করছি না। আর আপনি যদি এগুলো ইউজ করেন তাহলে আপনার জিনিসটাকে আরও পারফেকশন বা পারফেক্ট করা যায়। এটা আপনাদের ব্যাপার, আপনারা এটা ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। কপি পেস্ট আমি তো এক্সপ্লেন করলাম, আপনি তো কপি পেস্ট করবেন তাই না? ওই কপি পেস্ট করার সময় এগুলো ডিলিট না করলেও না করাটাই উচিত, করার দরকার নেই। সো এইখানটায় আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, সেটা কি জানি করব। এখন আমরা যে কি নিয়ে কাজ করতে চাইছিলাম, কোন বিষয়টা নিয়ে আমি ধরতে যাচ্ছিলাম মনে নেই আমার। ও, আইকন। এইটাকে আমি কপি করে এই জায়গাটা অ্যাড করে দিই। এই ক্লাস দিয়ে সিএসএস করা আছে, রিলোড দিই, ছোট যদি করি দেখবেন একটা বার চলে আসবে। কিন্তু আগে বুটস্ট্র্যাপ যেটা করতো, এখানে এসভিজি ফরম্যাটেড ইমেজ ঢুকাই দিছে। আগে এটা ছিল না, আগে ছিল ওরা সিএসএস করতো, সিএসএস করে খুব সুন্দরভাবে দিত। আর আপনি যদি চিন্তা করেন যে আমরাও সিএসএস করব, করেন, স্প্যান ওই জিনিসটা বাদ দিলাম কারণ ওটা আমাদের দরকার নাই। আমি এখানে তিনটা স্প্যান দিব, সুন্দর একটা ডিজাইন করব, দেখেন কিভাবে করি। তিনটা স্প্যান দিলাম, আমি এটাকে নেস্টেড করে স্প্যানগুলোকে কল করব। এটাকেও কল করি স্প্যান। এখানটায় তিনটা স্প্যানকে কল করলাম। প্রথম স্প্যান হচ্ছে নর্মাল, এই স্প্যানের ডিজাইন মানে কি সবগুলোতেই কাজ করা, কিন্তু এখানে আমি ফার্স্ট চাইল্ডকে ধরব। কথা বুঝতে পারছি? ফার্স্ট চাইল্ড, আর এখানে কোলন দিয়ে বলবো লাস্ট চাইল্ড। তিনটা স্প্যান না, তাহলে ফার্স্ট এবং লাস্ট চাইল্ডটাকে ধরার জন্য এই কাজটা করলাম। মানে একটা ডিজাইন করবে স্প্যানে যেটা সব স্প্যানের উপরে ইমপ্লিমেন্ট হবে। আর ইন্ডিভিজুয়ালি যদি ফার্স্ট চাইল্ড লাস্টের করি তাহলে প্রথম এবং লাস্টেরটাতে ডিজাইন হবে এটার মাধ্যমে। তার মানে কি এই ডিজাইনটা আবার ওভারহেড করবে এরা, এই জন্য নিচে লেখা হয়েছে। আমি এটাকে আবার লিঙ্ক করতে হবে, বুটস্ট্র্যাপ কিন্তু লিঙ্ক করা আছে স্টাইল। তো এখন যদি আমি রিলোড দিই, দেখেন এখানে ফাঁকা, এক্সপেরিমেন্ট করেন। এটা একটা উইথ বা একটা বর্ডার আছে বাই ডিফল্ট। আমরা এখানে প্রথমত কাজ করব, আমি এখানে বলবো উইথ 100 পিক্সেল, তারপরে বলবো হাইট 10 পিক্সেল। কাজ করবে না, এখানে ডিসপ্লে ব্লক বলতে হবে। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। আমি যদি এখানে হোয়াইট করি বেটার। হাইট দিব হচ্ছে 5 পিক্সেল আর উইথ দিব হচ্ছে 50 পিক্সেল। নিচে উপরে একটা বর্ডার তৈরি করি। বর্ডার অ্যাকচুয়ালি না, বর্ডার দিয়ে করা যায় আবার মার্জিন দিয়েও করা যায়। 1, তাহলে একটা স্পেস তৈরি হচ্ছে, ডানে বামে আমরা স্পেস দিব না। সো আমি এখানে 5 দিই আর এই হাইটটা একটু কমায় দিই আর এটাকে একটু বাড়ায় দিই। মানে ডিপেন্ড করে আপনার উপর, আপনি কীভাবে সাজাতে চাচ্ছেন। এই টগলের আমার কিন্তু টগলের কল করা আছে, এরও কিন্তু একটা প্যাডিং আছে। তো আমরা এখানে প্যাডিংটাকে নিয়ন্ত্রণ করব। উইথ আছে কিনা একটু দেখেন তো, নাই। তাহলে আমরা এখানে প্যাডিং বলবো 0, বা ডানে বামে প্যাডিং করব অনলি 10 পিক্সেল, বা ছোটও করতে পারি। এবং এটা কিন্তু বর্ডার রেডিয়াস করা আছে, তো আমি বর্ডার রেডিয়াস তুলে ফেলবো। আপনাকে এটা চিন্তা করতে হবে পুরো ওয়েবসাইটে আপনি বর্ডার রেডিয়াস দিবেন কিনা, যদি না দেন তুলে ফেললাম। এবার এটার কালারটা দেখবেন একটু হালকা করা আছে, এই যে ট্রান্সপারেন্ট করা বর্ডারটা। আমি এখানে বলবো বর্ডার, ওটাই লিখবো সলিড দিয়ে ট্রিপল F। আমার বর্ডারটা আসেনি, রাইট? আসার তো কথা, আসছে ঠিকই, বোঝা যাচ্ছে না।
এই যে দেখেন বর্ডারটা হালকা আসছে, তার মানে অপাসিটি করা আছে। এই যে দেখেন বর্ডার কালার উপরে দেওয়া আছে 0.1। তো এখানেও কিন্তু বর্ডার দেওয়া আছে কিন্তু কাজ করে না। এখানে কিন্তু বর্ডার কালার আলাদাভাবে দেওয়া আছে, এই কারণে এটাকে প্রায়োরিটি দেয়। এইটাকে কপি করে আমি আমারটাতে অ্যাড করি। আমার পুরোটা দেওয়ার দরকার নেই, এটা বাদ। এই জায়গাটা বলবো ক্লিক করে লাইটেড, আমারটা কাজ করে। তাহলে এই জায়গাটায় ইম্পর্টেন্ট দেন, কাজ করবে না মানে অবশ্যই কাজ করবে। দিলাম, স্প্যানে যাই, যাওয়ার পর এটা উইথটা একটু কমাই 30, কিন্তু লম্বাটে হয়ে যায়, তার মানে মার্জিন কমাইতে হবে বা আরেকটু বাড়াই। বুঝা গেছে? এখন আপনি যদি হাইট কমাতে চান কমাতে পারেন, বাট এটা বেটার। এখন এরপরেও আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে স্প্যানে প্রথম স্প্যান চাইল্ড, এটার উইথ কমাবো বাড়াবো। আমরা এটার উইথটা একটু বাড়াবো, তাহলে কিন্তু স্পেস পাবে। তার মানে কি নিচেরটাকে ওভারহেড করছে এই স্প্যানে। আর এইটাতে দিব, বাট এটার উইথটা একটু এরকম রাখবো, মানে এইখানটায় এটার উইথটা আরেকটু কমাই। বোঝা গেছে জিনিসটা? 25 করি, তার মানে এটাকে আরেকটু কমাই 30 করি, এইরকম রাখতে যাচ্ছি। কেন এটা রাখবো? আমি যখন হোভার করব তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এখানে ক্লিক করার পর এই অংশটুকু কপিড, তারপর এখানে পেস্ট। কি করব? আমরা সবগুলোই সেম করব, ওইটা করব। তার মানে সর্বোচ্চ যেটা সেটা সমান করব। কখন? যখন আমি ন্যাববার টগলারে হোভার করব, তখন কি হবে? স্প্যানের সবগুলোর উপরে উইথ সমান হবে। এবার যদি রিলোড দেন, সবগুলো সমান হচ্ছে। এইটাকে ধীরে ধীরে করার জন্য স্প্যানে বলবো ট্রানজিশন ডিউরেশন 0.3s। এবার যদি রিলোড দেই, বুঝছেন সবাই? এই জায়গাটা আমরা একটা স্লাইডার দেব। স্লাইডার নিয়ে কাজ করা হয়নি খুব একটা। কেন করা হয়নি বা কেন করা হচ্ছে, হওয়ার কারণ হচ্ছে অনেক সময় প্রয়োজন হয়, সিম্পল কিছু স্লাইডার দরকার হয়। কিন্তু মার্কেট প্লেসে যেসব কাজ পাওয়া যায় ওই কাজগুলোতে এই বুটস্ট্র্যাপের যে ক্যারোসেলটা সেটা খুব একটা ইউজ করার প্রয়োজন হয় না। মানে স্লাইডারগুলোর একটু অ্যাডভান্স লেভেলের নিতে হয়, এই কারণে বাইরের কোনো একটা প্লাগইন ইন্টিগ্রেট করতে হয়, যেটা আমরা শিখবো 2টা ক্লাস পর। আমরা বুটস্ট্র্যাপে ক্যারোসেলটা নেওয়ার চেষ্টা করি, এটা আমরা শিখি। জি, ও শিওর শিওর। আচ্ছা, আমরা ড্রপ ডাউন মেনুটা কমপ্লিট করে ফেলি, ন্যাপ বারে যাই। এখানটা ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে জাস্ট এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমি এটাকে কপি করি, এখানে কোনো একটা পেজ বানাই, আমরা নাম দিই হচ্ছে পেজেস। এই সবার শেষে করি। আমরা এখানে বলি এটা, তারপর এখানে অ্যাঙ্কর ট্যাগ দিই, এই যেটা বলি পেজেস, আমি এরকম একটা নাম দিলাম। আর এখানে আমি ক্লাস দেব উপরেটার মতোই, ক্লাস দেব হচ্ছে ন্যাপ লিঙ্ক। আর এখানে আমরা বলবো ক্লাস ন্যাব আইটেম, মানে উপরে যা আছে তাই। কপি পেস্ট করতে পারতাম, ন্যাব আইটেম সেম, কিন্তু এর পাশে জাস্ট একটা ক্লাস অ্যাড করব। এটাতে কি হয়, আমার ওয়েবসাইটের ড্রপ ডাউনের অ্যাক্টিভিটিটা অ্যাড হয়ে যায়। এখানে আরেকটা জিনিস যদি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ড্রপ ডাউনসে যদি ক্লিক করেন ওই সেম জিনিসটা ইন্ডিভিজুয়ালি পাবেন। অনেক জায়গায় দেখবেন ল্যাঙ্গুয়েজের বাটন থাকে, থাকে না, যে এরকম, যে এখানে ল্যাঙ্গ, তারপর ক্লিক করলে যে কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। অবশ্য আবার কারেন্সির একটা অপশন থাকে, ওই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো ইউজ করা হয়। এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু আমার ওই মেনুতে ইউজ করা হচ্ছে ন্যাব বারের ভিতরে। তো এখানে ড্রপ ডাউন মেনু নামে যে অপশনটা আছে সেটা আমার দরকার, মানে ন্যাব বারের ভিতরে কিন্তু ওই জিনিসটাই দেওয়া আছে। এই যে ড্রপ ডাউন মেনু, সেম জিনিসটাই দেওয়া আছে। আমি এটা ভেঙে দেখাই। এখন এই জায়গাটায় এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, আমি নিচে নিচে রাখি, দেখতে সুবিধা হবে। এই এলের ভিতরে আমি এখানে একটা ডিপ দিব এবং ক্লাস দিয়ে বলবো ন্যাববার মেনু। এর ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ দিব, হ্যাশট্যাগ দিলাম, এখানে বলবো ক্লাস ন্যাববার আইটেম। আইটেমগুলো কি কি হতে পারে? পোস্ট, সবগুলো একই রকম দিয়ে দিলাম। হ্যাঁ, এবার যদি ওয়েবসাইট রিলোড দেই, এবার এখানে যদি ক্লিক করি আসে, কাজ করে। একটা জিনিস মিসিং,
সেটা হচ্ছে ড্রপ ডাউন দিয়েছি, ড্রপ ডাউন টগল, ওইখানে যে ক্লিক করলে এটা কাজ করবে। এই যে দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে যেগুলো আমার লাগবে। সো এখানে আমরা ক্লাস দিয়েছি, ড্রপ ডাউন আইটেম দিয়েছি, আমরা ড্রপ ডাউন আইটেম দিছি, হ্যাঁ দিছি, আর ড্রপ ডাউন মেনু দিয়েছি। এখানে দেখবেন এরিয়া লেভেল বাই নামে ন্যাপ বা ড্রপ ডাউন নামে একটা অপশন আছে। ওইটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই আইডিটা, এবং এখানে টগল, এটা বেশি ইম্পর্ট্যান্ট। টগল মানে কি, ওই যে বললাম সুইচের মতো কাজ করে, নাহলে ওর অ্যাক্টিভিটি বোঝা যাবে না। এই জায়গাটা আমি বলবো ন্যাপবার টগল, কিন্তু সুইচের মতো, এটা কিন্তু সিএসএস এর জন্য। এটার মাধ্যমে কি হয় সেটা দেখাই। ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে, যাতে একজন ইউজার খুব সহজে বুঝতে পারে আসলে ক্লিক করতে হবে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে ক্লিক যে করলে কাজ হবে সেটা কিন্তু বলা হয়নি, সেটার জন্য আইডিটা ইউজ করতে হবে। এবং ডাটা টগল, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে আমি কপি করি। বাকিগুলো কিন্তু ইউজ করতে পারেন, অথবা না ইউজ করলেও সমস্যা নাই, কাজ করবে। ডাটা টগল এটা আমি যে কোনো জায়গায় আগে পিছিয়ে দেন সমস্যা নেই, একটা জায়গায় দিলেই হয়। ওদের সিরিয়াল মেনটেন করতে হবে এমনটা না। টগল দিলাম, ড্রপ ডাউন। এবার যদি রিলোড দেন, ক্লিক করেন, আসে, তাই না, হয়ে গেছে। এখন এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি ক্লিক করলে আসতেছে। অনেক ওয়েবসাইটে দেখবেন মাউস রাখলেই চলে আসে, ক্লিক করার লাগে না। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে যে ক্লিক করলে আসে এটা কিন্তু যে কোয়েরি দিয়ে কাজ করে। অর্থাৎ আমি যদি এগুলো না দিই তাহলে কিন্তু কাজ করবে না, কিন্তু আমি যে কোয়েরি ছাড়াও করতে পারি। তখন আমি হোভার এফেক্ট দেব। ক্লিকাবল যে কাজগুলো, অ্যাক্টিভিটিগুলো, সেটাও কিন্তু যে কোয়েরি সিএসএস দিয়ে করা যায়। আবার হোভার এফেক্ট দিয়েও কিন্তু সিএসএস দিয়ে করা যায়। সো এই জায়গাটা আমরা সিএসএস মানে হোভার এফেক্ট দিব। অর্থাৎ আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন কোড দেখে দেখে রিসার্চ করে করে বুঝতে হবে জিনিসগুলো কি। এখানে দেখবেন আফটার চিহ্ন আসে, এই আফটার চিহ্নটা আসছে হচ্ছে ড্রপ ডাউন টগলের জন্য। তো আমি যদি ক্লিক করি দেখবেন ওইটাকে নেস্টেড করে আফটার দিয়ে একটা বর্ডার রাইট টাইট দিয়ে এই জিনিসটাকে অ্যাড করছে। তো আপনি যদি চান এখানে আপনি অ্যারো চিহ্ন দিতে পারেন। অর্থাৎ এই যে কন্টেন্টের ভিতরে আপনি যদি এটা অ্যাড করেন, আচ্ছা এটা দেখাবে না, ওইটা আবার বুটস্ট্র্যাপে যেয়ে করতে হবে, নাহলে আসবে না, কন্টেন্ট একটু সেন্সিটিভ জিনিস। সো এখন দেখেন যে আমি এখানে ক্লিক করলে আসে। তো আমি যদি হোভার এফেক্ট করতে চাই, যে আমি অ্যাঙ্করটাকে হোভার করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখবেন পজিশন করা আছে, দ্যাটস ওয়াই কিন্তু জিনিসটা পারফেক্টলি কাজ করে। আমি এটাকে মডিফাই করব, ওকে। নান করা আছে না, তুলে ফেলেন, মানে ও এই জায়গাটায় থাকে কিন্তু দেখা যায় না। কিন্তু আমরা যেটা করবো, আমরা চাচ্ছি যে হোভার করলে এটা আসে। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাঙ্করটাকে যদি হোভার করি তাহলে এটা আসবে। এটা কিন্তু নর্মালি সিএসএস দিয়ে হবে না। কেন হবে না? কারণ অ্যাঙ্করটা কিন্তু এখানেই শেষ, আর এ কিন্তু আলাদাভাবে একটা ডিপ। অ্যাঙ্করটা কখন, মানে হোভার এফেক্ট কখন কাজ করে, যখন ভিতরে কাজ করবো হোভার এফেক্ট। এই জন্য আমরা এই জায়গাটায় হোভার দেব। এখানে হোভার দিলে এইটার জন্য অ্যাডজাস্ট মানে ডিসপ্লে ব্লক হয়, তার মানে এইখানটা হোভার দিতে হবে। তো এই ড্রপডাউন ক্লাসটাকে কল করে নিচের দিকে আমরা বসায় দিই। আমি দুইটাই দিলাম, ঠিক আছে, দুইটাই দিলাম, অথবা আপনি ড্রপডাউন শুধু দিতে পারেন, সমস্যা নাই। এখানটা আমি বলবো হোভার। যখন হোভার এফেক্ট দিব তখন কে মডিফাই হবে, ড্রপডাউন মেনু। ড্রপডাউন মেনুতে বাই ডিফল্ট যে ডিসপ্লে না আছে সেটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, শুধুমাত্র হোভার এফেক্টে, নট ক্লিকাবল। সো এইখানটা বলতে হবে এটা, তারপরে বলতে হবে ডিসপ্লে ব্লক। কখন হবে? যখন আমি ড্রপডাউনের উপরে হোভার করবো। ড্রপডাউন বলতে কি বোঝায়? এই অংশটাই তো বোঝায়। এবার রিলোড দেন, আসে, আমি কিন্তু ক্লিক করছি না, চলে আসতেছে। এই জিনিসটা করা যায়। এখন এটাকে কিন্তু স্মুথ করা যায়। স্মুথ বলতে অনেক জায়গায় দেখবেন মাউস রাখলে নিচ থেকে উপরে যায়, এই অ্যানিমেশনগুলো দেওয়া যায়, কিন্তু ওই ক্ষেত্রে ডিসপ্লে, এই যে হোভার এফেক্ট যে দিচ্ছি এবং নান বা ডিসপ্লে ব্লক হচ্ছে, এটা করা যাবে না, তখন অন্যভাবে করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। সো এইখানটায় আমি বলবো ডিসপ্লে ব্লক, মানে সব সময় দেখাইতে হবে, দুটাতেই সবসময় দেখাইতে হবে, অর্থাৎ সবসময় দেখাবে। কিন্তু ডিসপ্লে ড্রপডাউন মেনুটা ভিজিবিলিটি নাম থাকবে, ভিজিবিলিটি নাম থাকবে, ইনিশিয়ালি দেখাবে না। ভিজিবিলিটি নাম না, সরি, ভিজিবল, ভিজিবল থাকবে। ভিজিবল মানে কি, দেখাবে। তা আমি যদি রিলোড দিই, দেখাচ্ছে। এটাকে আমি ঠিক করব, দেখেন আমরা ড্রপডাউন মেনুতে যাই, দেখাচ্ছে ভিজিবল, রাইট, এই যেটা। তো আমি ভিজিবল করব না, হিডেন করব।
অর্থাৎ আমি এখানটা এটা দিব, কিন্তু ভিজিবল হবে যখন আমি হোভার করব, মানে আমি ডিসপ্লে নান ব্লকের মাধ্যমে কাজটা করছি না, আমি করছি ভিজিবল অথবা ভিজিবল না, মানে ওখানেই থাকবে কিন্তু অদৃশ্য থাকবে। দেখছেন, বোঝা গেছে জিনিসটা? এটা হলো কেন এটা করলাম। এখন আমরা অ্যানিমেশন দিতে পারবো, কিন্তু ডিসপ্লে নান ব্লক দিলে অ্যানিমেশন হয় না, এই জন্য আমরা এটা দিলাম। আমি এটা পরে দেখাচ্ছি কেন হয় না কেন হয় না। ড্রপ ডাউন মেনুটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানে ক্লিক করে ভিজিবলে রাখি। আর এই ড্রপডাউনটাকে, ড্রপডাউন মেনুটাকে নিচের দিকে আনবো। এখানে এমন কিছু করা হয়নি যে নিচের দিকে আসবে। ট্রান্সফর্ম দেখেন তো আছে কিনা, নাই। তাহলে আমরা আমাদের এই সিএসএসটাতে, এটা তো আমাদের না, আমাদের হচ্ছে এটা, এখানটায় ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আনবো। মনে করেন 60 পিক্সেল, এটাকে কপি করেন, করার পর এই জায়গাটা অ্যাড করে দেই, কিন্তু এটা যখন হোভার করবে তখন হবে 0। ব্লক এইখানে লাগবে না, এখানে হলেই হবে। আর এই জায়গাটায় ট্রানজিশন ডিউরেশন দেব 0.3s, যাতে নিচ থেকে যে উপরে যাবে হোভার করলে ওইটা যাতে অ্যানিমেটেড হয়, কিন্তু ধীরে ধীরে যাচ্ছে চলে, মানে অ্যানিমেশনটা পারফেক্টলি হচ্ছে না, রাইট? বোঝা গেছে জিনিসটা? সো আর একটা কাজ করা যায়, ট্রানজিশন ডিউরেশনটা হোভার এফে থাকবে, কিন্তু যখন মাউস সরাবো তখন হবে না, এটা নিচে দিলে এটা হবে। রিলোড যদি দেই, আসছে, দেখেন হঠাৎ করে চলে যাচ্ছে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এটাকে ধীরে ধীরে করার জন্য ডিউরেশন না দিয়ে আমরা এখানে বলবো অল, আর এখানে বলবো লিনিয়ার, সরি লিনিয়ার কিন্তু অ্যানিমেশনের একটা পার্ট। মানে হোভার এফেক্টে কেমন হবে দেখেন, প্রথমে স্লো পরে ফাস্ট, কিন্তু উচিত হচ্ছে প্রথমে ফাস্ট হবে পরে স্লো হবে। ওইটা করার জন্য এই জায়গাটা ক্লিক করবেন, এইটাতে ক্লিক করে আপনি এখান থেকে এটা তৈরি করতে পারবেন। দেখছেন? দেখছেন স্লো হয়ে গেল। সো এই জিনিসটা দেখেন, কিউবিক বেজিয়ার বলা হয় এটাকে, বেজিয়ার। এটা আমরা এখানে অ্যাড করে দিই, সরি, এটা ওইভাবে আবার এক্সপেরিমেন্ট করে দেখতে পাবেন। এবার যদি রিলোড দেন, হোভার এফেক্ট দেখেন উপরের দিকে আটকে যাচ্ছে। আর এটাকে আরও স্লো করা যায় যদি আপনি এখানে 5 দেন, মানে আধা সেকেন্ড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে অপাসিটি। প্রথমের দিকে অপাসিটি হবে 0, আর যখন হোভার করবো তখন অপাসিটি হবে 1, এটাও দিতে পারেন। তাহলে হঠাৎ করে আর দেখাবে না, দেখছেন আরও আরও স্মুথ হচ্ছে। তাহলে এই জিনিসটা উপরে দিলেও এখন মনে হবে না, খারাপ লাগবে। দেখছেন? এবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এখানে? কারো কোনো কোশ্চেন আছে? মাল্টি মেগা মেনু সম্পর্কে জানেন আপনারা? মেগা মেনু, মেগা মেনু হচ্ছে ই কমার্স সাইটগুলোতে দেখবেন মেগা মেনু থাকে। যেমন হচ্ছে আমি আলি এক্সপ্রেসে যদি যাই, এখানটায় আমি যদি মাউস রাখি, আমি জানি না এখানে দেখাবে কিনা, চেষ্টা করতেছি, এখানে নাই ই কমার্স সাইট। এই যে পাইছি, এই যে দেখেন, এটাকে বলা হয় মেগা মেনু। বিশাল বড় একটা অ্যাক্টিভিটি আছে এর মধ্যে। এই মেগা মেনুগুলো কিভাবে তৈরি করে, সো ওইটা করার জন্য আমরা এখানে অ্যাড করি, এই এলআইটা কপি পেস্ট করি, করার পর নিচের দিকে এইখানটা আমরা অ্যাড করি। দেখেন মেগা মেনুটাকে কীভাবে অ্যাডজাস্ট করব। তো ন্যাভ আইটেম ড্রপ ডাউন, এই জায়গাটায় বলবো
কালেকশনস, মানে প্রোডাক্ট কালেকশনসের কথা বলতেছি। ড্রপ ডাউন দিচ্ছি, এখানে আমরা বলবো মেগা মেনু। মূলত যেখানে ক্লাস হবে মেগা মেনু, সেইটা ডিজাইন একটু চেঞ্জ হবে, মেগা মেনু। এটা বুটস্ট্র্যাপ দেয় না, এটা আমি ম্যানুয়ালি করছি। সো এই জিনিসগুলো দরকার হবে না। ড্রপ ডাউন মেনুর ভিতরে আমরা একটা ডিপ দিব, কন্টেইনার, এবং এর ভিতরে আমরা পি ট্যাগ দিয়ে বলবো লরেম ইপসাম। আপাতত আমরা দেখব যে কি কাজ করে, ঠিক আছে। পি ট্যাগের ভিতরে আমরা এটা দেই, আমরা এটা দেখি কি কাজ করে। এখন রিলোড যদি দেই, দেখে মেগা মেনুটা মানে আমার উইথটা এরকম আসতেছে। এইখানটা এটাকে আমি অ্যাডজাস্ট করব, মানে উইথটা 100% উইথ করব। হাউ কন্টেনারে কাজ করছে? তাহলে কন্টেনারে কিন্তু কাজ করেনি। তো আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এইখানটায় হোভার দিই এবং ড্রপ ডাউনে যাই। ড্রপ ডাউনে দেখবেন এর উইথ দেওয়া আছে কিনা। টপ লেফট কোনো উইথই দেওয়া হয়নি, দেখছেন? ও কাজ করে হচ্ছে টেক্সটের উপরে। এর ভিতরে যদি যান, আমি যদি কন্টেনারে যাই, কন্টেনারে উইথ দেওয়া থাকে কিন্তু ও কাজ করে না। মানে ম্যাক্সিমাম বলা হচ্ছে, মিনিমাম তো বলা হচ্ছে না। এই যে ম্যাক্সিমাম দেওয়ার কারণে ও কিন্তু ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। মানে ম্যাক্সিমাম দিলেও ড্রপ ডাউন মেনু উইথ কিন্তু এত বড় না। এখন আমি যদি এখানে বলি উইথ 100%, কাজ করে? কাজ করার কথা। যদি আমি এখানে বলি ইম্পর্টেন্ট, তবু কাজ করে না। ওকে, আমরা এগুলো ঠিক করব। ডিসপ্লে ব্লক মিনিমাম উইথ, দেখছেন? মিনিমাম উইথ দিয়ে করা হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপস, প্যাডিং বক্স, তারপরে মিনিমাম উইথ দেওয়া আছে 1 REM, সরি 1 এখানে। তা আমি যদি বলি এখানে মিনিমাম উইথ 100%, তবু কাজ করে। বা আমি যদি বলি 400 পিক্সেল, তখন কাজ করে। মানে আপনি যদি ফিক্সড করে দেন তখন কাজ করে। এইখানটায় উইথটা পারফেক্টলি কাজ করতেছে না, এটার কারণ হতে পারে পজিশন। আচ্ছা, আমাকে একটু দেখতে হবে কোথায় কি আছে এবং কেন কাজ করতেছে না। এটা আমরা কমপ্লিট করে মেনুর কাজটা শেষ করি, কারণ এটা যদি বুঝি মেগা মেনু, তাহলে আপনাদের সব কিছু ডান। অনেক সময় এরকম জব পাবেন যে ই কমার্স সাইট PHP টু HTML করতে হবে, তখনও এই জিনিসটা হেল্প করবে আপনাকে। তার একটা কাজ করি, মেগা মেনুটাকে নেস্টেড করি। মেগা মেনুটাকে এইখানটায় ডট দিয়ে কল করি। তারপর হচ্ছে নিচের দিকে ড্রপ ডাউন মেনুকেও কল করব, নেস্টেড করলাম। আর মেগা মেনুর সাথে কিন্তু ড্রপ ডাউন মেনুটা ছিল, রাইট? ড্রপ ডাউন ক্লাসটা ছিল। এই জন্য আমি এটার সাথে অ্যাডজাস্ট করি, তাহলে আমার কি হবে? স্ট্রং হবে জিনিসটা। আচ্ছা, ভিতরে আমরা কন্টেনার দিয়েছিলাম না, এটা তুলে ফেলি। অনেক সময় এগুলোর কারণে প্রবলেম হয়। তার মানে মেগা মেনুর জন্য আলাদাভাবে ডিজাইন হবে। রিলোড, এটা তো এমনিতেই পাচ্ছে। ইন্সপেক্ট এলিমেন্টে যাই, ড্রপ ডাউন মেনুতে হোভার এফেক্ট দেই। ড্রপ ডাউন মেনু এতটুকু, ওকে। তাহলে এর উইথ এতটুকু। তাহলে ড্রপ ডাউন মেনু যে অ্যাবসলিউট করা আছে কার উপর? অ্যাবসলিউট যে করা আছে কার উপর ডিপেন্ডেন্সি হয়ে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর উপর। মানে এখানে বলা হচ্ছে LI কে বলা হচ্ছে পজিশন রিলেটিভ। তো আমরা জানি যে পজিশন রিলেটিভ যেখানে করা হয় বা অ্যাবসলিউট যাকে করা হয় তার উপর ডিপেন্ড হয়ে কিন্তু ওর যে উইথ হাইট সেটা নিয়ে নেয়। এটা আমরা জানি না? মানে যদি আমি উইথ দিই 100%, তাহলে কিন্তু ওর উপরে নিয়ে যায়। এখন এই জায়গাটা কিন্তু অন্য কেস হবে, অর্থাৎ ড্রপ ডাউন মেনুর এই জায়গাটায় হবে একটা উইথ। সেটা কিভাবে দিব দেখেন, মানে ওভাররাইড করবে আর কি। আমার এই জায়গাটায় উইথ দিব, এখানে আমি বলতে পারি 500 পিক্সেল, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? তবে ডিরেক্ট এইভাবে না দিয়ে আমার এই ব্রাউজারের উইথ কত বড় সেটার উপর ডিপেন্ডেন্সি করি। আমি এখানে যদি 100% দিই, কাজ করবে না। এখানটায় আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, সরি এটা ভ্যালু, ক্যালকুলেট। এটা কিন্তু অপারেটর বলা হয় মানে CSS এর ভাষায়। আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর বলবো 100% মাইনাস 10 পিক্সেল। কোনো কাজ করে? কোনো কাজ করে না। আমি যদি বলি এখানে 1200 পিক্সেল, তখন কাজ করে। আচ্ছা, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে
ড্রপ ডাউনটাকে এমনভাবে ম্যানেজমেন্ট করতে হবে যাতে হোভার করলে এ যেন মাঝখানে দেখায়। সেটা করার জন্য এই যে এর উপরে ডিপেন্ডেন্সি হয়ে যে মেগা মেনুটা তৈরি হচ্ছে সেটা একটু কাজ করতে হবে। আচ্ছা, আমাকে একটু চিন্তা করতে দেন। এতক্ষণ রেকর্ডটা অন ছিল, অফ ছিল, ওই যে যখন আজান বা ওই যে মাইক বাজতেছিল তখন। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ড্রপডাউন মেনুর ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম, এখানে হোভার দিলাম, এটা আসে। এই হোভারের এইটাকে এতটুকুর মধ্যে আসছে এই কারণে ড্রপডাউন মেগা মেনু রিলেটিভ করা আছে। তা আমরা এখানে বলবো পজিশন স্ট্যাটিক, মানে পজিশন হবে না, এবং অটোমেটিক্যালি সে কি করবে, উইথটা 100% নিয়ে নেবে। কার জন্য? এই ন্যাপটা আছে না, ন্যাপ বলতে এটাকে বোঝাচ্ছে। এখানে যদি ক্লিক করি, এটাকে না, এই যে এই ন্যাপটাকে এখানে দেখবেন রিলেটিভ করা আছে। একে ডিপেন্ডেন্সি ধরে এর উপর ডিপেন্ডেবল হয়ে পজিশন অ্যাবসলিউট হয়েছে। কথা বোঝা গেছে? এইভাবে এটা আসছে। আচ্ছা, এতটুকু অংশ এটাকে আমরা কপি করে বসায় দেবো হচ্ছে এখানে। এবার আসেন ভিতরের কাজগুলো করি, অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে কন্টেনার নিয়েছিলাম না সেটা নেব। আবার কন্টেনার না নিলেও সমস্যা নাই, কন্টেনার ছাড়াই করি, বেটার হয়। কিভাবে করবো এটা দেখাচ্ছি। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। আমি চাচ্ছি এটা সবসময় দেখাক, মেগা মেনুটা সবসময় দেখাক। এখানে যে ড্রপ ডাউন ভিজিবিলিটি দিচ্ছি না, হিডেন করছি, এটাকে আমি চাচ্ছি ভিজিবল হোক, সবসময় দেখাক। অর্থাৎ ভিজিবল জন্য থাকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। রিলোড যদি দেই দেখায়, ভিজিবল দিলে তো দেখানোর কথা, ইম্পর্টেন্ট। ও, অপাসিটি দেওয়া হয়নি, সো আমার এখানে বলতে হবে অপাসিটি 1, তাহলে দেখাবে। সবসময় চাচ্ছি দেখাক যাতে আমরা কাজ করতে পারি। সো হোভার করলে উপরে যাবে, ওটা আমরা ঠিক করে নিই। এখানটায় এত বড় যে উইকটা সেটা আমরা কমাবো। হাউ? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এই যে ড্রপ ডাউন মেনুটা আছে না, এখানে আমরা কি দিয়েছি, কোনো উইথ দিয়েছি। এবার এটাকে অ্যাডজাস্ট করার জন্য এইখানটায় উইথ দিব। আমার যে ব্রাউজারে পুরো উইথটা আছে না, সেটাকে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট হিসেবে আমরা এটাকে ধরবো 100%, মানে ব্রাউজারে যে ডিভাইসে থাক না কেন, ছোট হোক বা বড় হোক। এবং আমরা মাইনাস করে বলবো 200 পিক্সেল, তাহলে ছোট হয়ে গেল। কথা বুঝাতে পারছি? মানে সে যে ডিভাইসে থাক না কেন সেখান থেকে সে -20 পিক্সেল 200 পিক্সেল করে ফেলবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এই ড্রপডাউনটাকে একদম সেন্টারে আনবো। ইনিশিয়ালি কি হয়, সে লেফটে থাকে ড্রপডাউন মেনুতে কিন্তু আমরা ডিজাইন করবো না গাইস, আমরা করবো হচ্ছে আলাদাভাবে মেগা মেনুর জন্য। কারণ এখানে কিন্তু ড্রপডাউন একটা আছে, সরি পেজেসের জন্য, আর এখানে আমরা ইউজ করবো হচ্ছে এখানে। আচ্ছা, যাই হোক, এখন এই জায়গাটায় লেফট করব হচ্ছে 50% এবং ট্রান্সলেট করব হচ্ছে -50%, তাহলে মাঝখানে আসবে। এই জিনিসটা করার পর পরেরটা কিন্তু দিচ্ছি না, পরেরটা আসতেছি আমি, একটা কারণে আমি দিচ্ছি না। এই অংশটুকু কপি করে আমরা বসাবো হচ্ছে এই জায়গাটায়। আচ্ছা, আমাদের কিন্তু এই উপরের দরকার নাই, এটা এমনি দেয়া। এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে ড্রপডাউন মেনুতে দেখেন এখানে 0 করা, এবং এখানে ড্রপডাউন মেনু -50% করা। এই জায়গাটা দেখবেন ড্রপডাউন মেনু এটা করা। এটা 60 পিক্সেল কিসের জন্য, উপরে নিচে। তো ভার্টিক্যালি এবং হরিজন্টাল দুটোই কিন্তু নিচ্ছি আমরা এই জায়গাটায়, এই জন্য আমরা এখানে কমা দিয়ে এটা দেব। কথা বোঝা গেছে? কিন্তু যখন হোভার হবে তখন কিন্তু ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর 0 হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকে কপি পেস্ট করতে হবে। করার পর এখানে হোভার দিব, এইটা 50% ঠিকই থাকবে, শুধুমাত্র এখানে হবে 0, তাহলে ওটার সাথে অ্যালাইন হবে। আর এটা বাদ, এটা তো অলরেডি আমরা উপর করেছি। এবার যদি আমরা রিলোড দেই, এটা আসলো। এইখানটা যে কালেকশনস আছে সেটা গেল কই? হ্যাঁ, এ গেল কই? এ গায়েব হয়ে গেছে দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানটা কালার আসছে, এটা
ড্রপডাউনে কি কিছু, ও আচ্ছা, আমরা এখানটায় ভুল করে সিএসএস করেছিলাম, ভিজিবিলিটি হিডেন করেছিলাম। শুধুমাত্র স্ট্যাটিক করতে হবে গাইস। রিলোড। এবার হোভার করলে দেখেন মেগা মেনু ডান। ভিতরে কি কাজ করব? ভিতরে হচ্ছে আমরা এটা বাদ দিই। মেগা মেনুর জন্য আমরা এখানে ডিপ দিব, রো দিব। এর ভিতরে ডিফ কোল কলাম দিব। কয়টা কলাম বানাবেন? আমি এখানে 3টা কলাম বানাবো। তো আমি এখানে এক্সেল না দিয়ে এলজি দিয়ে শুরু করি। 4 দিলাম। তার মানে এখানে আবার মেনু হবে ইউএল, তারপর হচ্ছে এলআই। এখানটা একটা ক্লাস দিব ন্যাভ, এবং নিচে নিচে হবে, রাইট? তো ন্যাভ না দিয়ে আমরা বলতে পারি লিস্ট আনস্টাইলড। আর এই জায়গাটায় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হ্যাশট্যাগ আমরা বাকি কাজগুলো করব। যেমন জিন্স বলি না, এরকম জিন্স প্যান্ট, তারপর এর নিচে এলআই অ্যাঙ্কর ট্যাগ, তারপর এখানে বলবো সানগ্লাস, তারপর বাকি তো লিঙ্ক আপ তো বুঝতেছেন কি করতে হবে। এলআই অ্যাঙ্কর ট্যাগ হ্যাশট্যাগ কি বলবো, যেমন বলতে পারি টি শার্ট, তারপর এলআই এখানটা বলবো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি বলা যায়, শুজ। বুঝে গেছে জিনিসটা? এখন আমি ওয়েবসাইট ভিজিট করব, রিলোড। কার্সার রাখেন, দেখেন 3টা কলাম হয়ে গেছে। এখন 3টা কলাম না দিয়ে আমি যদি 4টা দিই, রাইট, 4টা দিতে পারি, তাহলে এইখানটায় এই জায়গাটায় একটা কাজ করি, এখানে একটা কাজ করি, এখানে একটা কাজ করি। অনেক সময় দেখবেন উপরের দিকে হেডিং থাকে। হেডিং আমরা স্ট্রং ট্যাগ দিয়ে দিতে পারি, অথবা স্ট্রংই দিই। স্ট্রং দিলাম, আমি বলবো যে ওমেন্স কালেকশন। তাহলে রিলোড যদি দেই এবং হোভার যদি করি, আপনারা দেখতে পাবেন এরকম। এবং এটা 4টা কলাম দেব, সো 3। আর যদি নাও দিই তাতে সমস্যা নাই, তো এটা তো জানেনই, যেহেতু সমান সমান দিলাম না। এবং এই জায়গাটায় কপি পেস্ট করে এই জায়গাটায় একটা ইমেজ দেব, নট এনি মেনু। আমরা এখানে ডিপ দিয়ে বলবো ইমেজ বা কালেকশন ইমেজ বলতে পারি, তো কালেকশন ইমেজ দেখতে যাতে সুন্দর লাগে। এই জায়গাটায় একটা ইমেজ কল করি, ইমেজে স্ল্যাশ, আমাদের এখানে ইমেজ নাই। সাপোজ আমি এটাকে কপি করি, পেস্ট, ইমেজেস ফোল্ডার থেকে ডিরেক্টরি পাইয়ে দেই। এবার এখানে অবশ্যই ক্লাস W100 দিবেন যাতে ওয়েট 100% হয়। রিলোড যদি দেই তাহলে আমরা ডান দিকে এরকম একটা ইমেজ পাচ্ছি। এখন এটা একটু ডিজাইন ঠিক করতে হবে, এটা উইথ কিন্তু বেশি হয়ে গেছে। এখানে আমি বলতে পারি 2 রিলোড, তাহলে কলামটা ছোট হয়ে যাবে। এগুলো উপরের দিকে যায়। যদি আপনি অ্যালাইন করতে চান সেক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানটায় এই যে ড্রপ ডাউন মেনু আছে না মেগা মেনুর, এখানে বাই ডিফল্ট কিন্তু একটা বর্ডার আছে, রাইট? এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তারপর হচ্ছে প্যাডিং অ্যাডজাস্ট করা যাবে, সেগুলো কাজ করবো আমরা। আমরা এইখানটায় বলবো নো গাটার্স। নো গাটার্স, হ্যাঁ নো গাটার্স দিতে হবে। নো গাটার্স দিলে কোনো প্যাডিং থাকবে না, এইগুলোর মাঝখানে কোনো প্যাডিং থাকবে না। নো গাটার্স হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, কিন্তু ডানে বামে আমি প্যাডিং করতে চাই। এক্ষেত্রে আমরা বলতে হবে পি, শুধুমাত্র পি দিয়ে 5 দিই প্যাডিং এর জন্য। এবার যদি রিলোড দেন তাহলে একটা প্যাডিং চলে আসলো, মাঝখানে আসলো সব, রাইট? আর ভিতরের এইখানে যদি শ্যাডো দিতে চান তাহলে ড্রপডাউন মেনুর এটাই তো মানে মেগা মেনুর কাজ করে, সো এখানে আমি শ্যাডো দিতে পারি। এবং বর্ডার যেটা সেটা আমরা 0 করে দিই, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস দেয়। তাহলে রিলোড যদি দেন এইটা অন্তত একটু ডিফাইন্ড হবে, দেখেন শ্যাডো চলে আসছে। আর ভিতরের তো অ্যাঙ্কর ট্যাগগুলোর কালার করতে হবে, সেটা অলরেডি আপনারা জানেন। আমরা এখানে বলতে পারি এক্সেল, তাহলে আমরা শ্যাডোটা এরকম পাচ্ছি। এক্সেলের শ্যাডো আসে না, সরি, এটা এলজি হবে, তাহলে দেখতে এরকম আসবে।
সবাই বুঝতে পেরেছি? এখন মেগা মেনুর অ্যাক্টিভিটি এবং এটার অ্যাক্টিভিটি কিন্তু ডিফারেন্ট। এ কিন্তু নিচে আসে নাই, ওইটা আপনারা করতে পারেন। ওইটাকে আপনি নিচের দিকে ওই টপ থেকে একটু নামাইলে এটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার সবার? মেগা মেনুর কনসেপ্ট বুঝে গেছে? এটা মেনু দেখাবেন বলেছিলেন ভাই, কোনটা? আচ্ছা, বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, ওই বেসিসে কিন্তু এটা আসলো। আপনারা এই জিনিসটাই এক্স্যাক্টলি এখানে যা আছে সেটা বের করতে পারবেন। লোডিং হোক, বোঝা দিচ্ছে। আপনারা এখানে দেখেন এই জিনিসটা আসতেছে, তবে এটা কিন্তু ভিতরে আবার ড্রপ ডাউন, এখানে আবার পজিশন করে আলাদাভাবে এটা জাস্ট হচ্ছে ডান দিকে যাতে আসে হোভার করলে সেটা আসতে হবে। আবার এখানে দেখেন এই যে ড্রপ ডাউন, এটাও কিন্তু এক্স্যাক্টলি ওইভাবেই করছে, শুধুমাত্র দুইটা কলাম নিয়ে কালারটা করেছে। এটাও করা যাবে, এটা আমি দেখাচ্ছি। আর এখানে এটা আসার পরে এর ভিতরে আবার ড্রপ ডাউন করতে হবে, অর্থাৎ আমি যদি এইখানটায় বুঝাই, এই পোস্টের এই যে আমরা ড্রপ ডাউন ক্লাসটা দিয়েছিলাম না, এই ক্লাসটা আবার এইখানটায় বসাতে হবে। বসানোর পরে ভিতরে ভিতরে আবার এই জিনিসটাই আবার অ্যাড করতে হবে। করার পর ওইটার আবার পজিশনিং আবার ডান দিকে করতে হবে কিনা, এটা হিউজ কাজ, মানে অনেক বেশি কাজ আছে ভিতরে। তখন আবার একে আবার পজিশন রিলেটিভ করতে হবে, ভিতরে আবার কাজ আছে অনেক। সো ওই দিকে আমরা না যাই, আমরা যদি এইটা চিন্তা করি এইরকম যে করব, এটা আমরা করে দেখাই। আমরা আর একটা মেনু নেই, পাশে আর একটা মেনু নেই। সো ওই ক্ষেত্রে এই অংশটুকু আমার লাগবে, এটা আমরা ওইদিকে না করে উপরের দিকে করি এখানটায়। সো এইখানটার এন্ডিং হবে এটা, আর এটা এন্ডিং হবে এটা। এখানে আমরা বলবো কি বলা যায়, নাম কি দেওয়া যায়, ল্যান্ডিং। ল্যান্ডিং দেওয়ার পর ড্রপ ডাউন মেনুর এটা আমরা একটা উইথ দিয়েছিলাম, রাইট? এই উইথটা আমাদের অন্যভাবে দিলে ভালো হয়। এখানে আমরা ড্রপ ডাউন মেনুর একটা উইথ দিয়েছিলাম, সেটা হচ্ছে এটা ক্যালকুলেট করে। তো আমরা যে উইথটা দিয়েছি এটা আমরা ছোট করতে পারি, মানে এইখানটা আবার ছোট করব, এই যে এই ড্রপ ডাউনটাতে, সরি এটাতে। তো আমরা এখানে এটা ছোট করার জন্য এখানে বলবো ল্যান্ডিং, ও যা আছে তাই থাক। তার মানে অতিরিক্ত ড্রপ ডাউন মেনুর সাথে এটাকে আমরা কপি করে নিচের দিকে অ্যাড করি। এই জায়গাটা হবে ডট ল্যান্ডিং, কারণ ওর সাথে এটা অ্যাড হচ্ছে। এবার এটা আমরা ডিলিট করে দিই। এই জায়গাটায় 100%-এর বলতে পারি 50% বলতে পারি না, তাহলে কত হচ্ছে, 50% হচ্ছে। এটা কিন্তু ঘুরে ফিরে একই জিনিস হচ্ছে, বুঝতে পারছেন? মানে ডিরেক্ট 50% দেওয়া আর ঘুরায় 50% দেওয়া একই কথা, তবে এই জায়গাটায় ম্যাক্স উইথ দেওয়াটা বেটার। ম্যাক্স উইথ আমরা দিব হচ্ছে 600 পিক্সেল, সাপোজ আমি এটা দিলাম। তাহলে এই ল্যান্ডিং পেজের ভিতরে আমরা যদি কন্টেন্ট অ্যাড করি তাহলে বোঝা যাবে। লরেম রিলোড যদি দেই, ল্যান্ডিংয়ে দেখবেন 600 পিক্সেল আসছে, আর এখানে এরকম থাকবে, এখানে এরকম থাকবে, বিভিন্ন রকম মেনুর কাজ করছে। এটা আর একটু বড় করি, বড় বলতে 800 করি। এখন এর ভিতরে কাজ কি, এর ভিতরে সেম ওয়েতে আমরা এখানে ডিফ রো দেব এবং এখানে বলবো নো গাটার্স। নো গাটার্স মানে হচ্ছে রোরে কিন্তু বাই ডিফল্ট একটা মার্জিন থাকে মাইনাস, কন্টেনারকে হাইড করার জন্য, কন্টেনার প্যাডিং হাইড করার জন্য। সেটা আমি ডিসেবল করলাম। ইভেন কলামের ভিতরে কিন্তু প্যাডিং থাকে ডানে বামে, সেটাকে আমরা ডিসেবল করলাম। এর ভিতরে ডিফ কোল এসএম থেকে শুরু করি, কারণ এটা কিন্তু একেবারে মোবাইল ডিভাইসে যে নিচে নিচে আসবে, এসএম ডিভাইস পর্যন্ত পাশাপাশি দুটো থাকবে, এরকম চিন্তা করে আমি এটা করলাম। এর পাশে আমি এটা অ্যাড করে দিই। এই দুটো জায়গায় দুই রকমের কালার দেব। এখানে হবে বিজি LIGST লাইট, আর এখানে বিজি ডার্ক। এখন দুটোতে যদি আমি এইখানকার এই জিনিসটা অ্যাড করি, সমস্যা নাই তো। আমরা এখানটায় নিচের দিকে এটা বসা দিলাম, আর এটাও আমি নিচের দিকে এটা বসা দিলাম, ডান। এখন যদি রিলোড দেই তাহলে আমার এটা আসলো। এখানে দেখবেন উপরে নিচে একটু গ্যাপ আসছে, ওইটা আমরা ঠিক করব, এটা একটু অ্যাডজাস্ট করব। এটা ঠিক করার জন্য ভিতরে যদি আমরা একটা প্যাডিং দিতে পারি সেটা বেটার, অথবা এইখানটায় এবং এখানটায় আমি যদি বলি P5 সেটা দিয়েও করা যায়। রিলোড যদি দেই তাহলে দেখবেন একটা প্যাডিং চলে আসছে। সো ওইটা না করে আমরা বাদ দিই এবং এখানে যা আছে তাই থাক।
আমরা এখানে রিলোড দিই, দেওয়ার পর এই যে নিচের দিকে একটা স্পেস, উপরের দিকে একটা স্পেস, এটা কেন আসছে? এটা নিশ্চয়ই রোয়ের বাইরে আসছে, রোয়ের এইখানটা থেকে আসছে। তো ল্যান্ডিংয়ের এই জায়গাটায় প্যাডিং 0 করে দেই, রিলোড যদি দেই দেখেন প্যারেন্টে চলে গেছে, নিচে একটা স্পেস ছিল সেটা নাই। এখন এগুলো ঠিক করার জন্য জিন্স প্যান্টের পাশে আমি যদি এটা চিন্তা করি, জিন্স প্যান্টের পাশে এখানে কিন্তু কলামের কিছু কাজ আছে। মনে করেন এটা ল্যান্ডিং পেজ, এর বাম দিকে একটা আইকন দিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। যদি দিতে পারেন তাহলে এটা এটা হয়ে যাবে। আমাকে কি এগুলো দেখাতে হবে নাকি আপনারা পারবেন? এখানে কিন্তু প্রত্যেকটা ইউএলএলআই দিয়ে করতে হবে, প্রত্যেকটাই ইউএলএলআই একটা করে দেখাই। এখানে ইউএল দিছি না, এটাকে আমি ভাঙবো, কিভাবে করব দেখেন, একটাতে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রথম এলআইতে আমরা জাস্ট আইকনটা বসাবো, ধরে নিলাম হচ্ছে আইকন, আর এখানে আমি গ্লাস দিলাম লিঙ্ক করার জন্য, এবং নিচের দিকে আমি চাইলে একটা পি ট্যাগ দিয়ে কন্টেন্ট দিতে পারি, লরেম মনে করেন এতটুকু কন্টেন্ট অ্যাড করলাম। এটা হচ্ছে পি ট্যাগ দিয়ে অথবা স্প্যান দিয়েও করতে পারেন। এটা ইন্টার দিই, এটা ইন্টার দিই, তাহলে ইউএল এর ভিতরে দুটো আইকন একটা হলো, আর এখানে এলআই দিয়ে এটা আসলো। মানে ডিজাইনের ওই জায়গায় কিভাবে যাব সেটা, এই যে এরকম আসলো, কিন্তু এটা অ্যালাইন হয়নি। এখানটায় আবার লিস্ট স্টাইল হবে না, এখানটায় বলতে হবে ন্যাভ, যাতে ডানে বামে হয়। রিলোড যদি দেই এবার, তাহলে এরকম আসবে ডানে বামে। এটাকে আরও একটু যদি ঠিক করি, ও দেখা যায় কোনায় চলে গেছে না, তাহলে এই ডিফ আর এই ডিফ দুটোতে প্যাডিং করতে হবে, পি এক্স 4, তাহলে ডানে বামে একটু প্যাডিং হবে। এ কি হচ্ছে এইভাবে অ্যাডজাস্ট হচ্ছে, তাহলে এই এলআই এবং এই এলআই এটাতে আমরা ক্লাস দিয়ে বলতে পারি পি এক্স, px2, তাহলে ডানে বামে স্পেস তৈরি হবে। রিলোড যদি দেই এবার, যদি রাখি দেখেন একটা স্পেস তৈরি হলো। এবং এই আইকনটা যদি মাঝখানে আনতে চান, ইউএল এ যেহেতু ন্যাপ করেছি, আপনি এখানে বলবেন অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে দেখবেন ওই আইকনের টেক্সটটা মাঝখানে চলে আসবে। আসছে, নিচে আসছে, কিন্তু আইকন দিলে মাঝখানে চলে আসবে। এখন আইকনের জায়গায় আপনি একটা ফন্ট আসাম বা যে কোনো একটা আইকন ইউজ করলেই জিনিসটা পারফেক্ট দেখাবে। এক্স্যাক্টলি এই ইউএলটাই আবার কপি পেস্ট করে নিচে নিচে আসবে, তাহলে এই কোল এস এম এর ভিতরে অনেকগুলো ইয়ে চলে আসবে। আর স্টোনটা কি করে, হাইলাইটেড করে উপরের পার্টটুকু। বুঝা গেছে জিনিসটা? করতে পারবেন এটা। এবং এর কিন্তু জুমিং হচ্ছে, জুমিং এফেক্ট দিছে, মাউস রাখলে জুম হবে। আর আমরা করেছিলাম মাউস রাখলে নিচ থেকে উপরে যাবে। সবাই ক্লিয়ার? মানে মেগা মেনুর কিছু মানে সিএসএস করাই থাকে, কিছু ওয়েবসাইট আছে, তার ভিতরে বুট স্নাইপ হচ্ছে একটা, যেটা আমি লাস্ট ক্লাসও দেখিয়েছিলাম। বুট স্নাইপে যদি যান, আপনারা দেখবেন প্রি ডিজাইন করা থাকবে এখানে মেগা মেনু। আর বুটস্ট্র্যাপে কেন যাচ্ছে, কারণ বুটস্ট্র্যাপ দিয়ে করা থাকে। অনেক ওয়েবসাইট আছে যারা এগুলো প্রোভাইড করে মেগা মেনু। এই দেখেন মেগা মেনু বের হয়ে গেছে। আমরা তো অনেক অ্যানিমেশন দিয়েছি, ওরা জাস্ট নর্মাল করেছে যাতে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে, এই জন্য ওরা এইভাবে করেছে। এখানে দেখবেন মেগা মেনু আছে, ক্লিক করলে এই যে এটা কিন্তু মেগা মেনু ছোট আকারে, এটা কিন্তু মেগা মেনু না। তবে এখানে যদি যান দেখেন মেগা মেনু, ও উপর থেকে এরকম নিচে নিচে আসতেছে, দেখছেন? এবার এর ভিতরে কিন্তু স্লাইডার ঢুকাই দিচ্ছে। আচ্ছা, আমরা এই স্লাইডারটা এখন কাজ করব, স্লাইডার নিয়ে। স্লাইডারটা আমরা এখানে দেব। স্লাইডার নিয়ে কাজ করতে গেলে আমরা ক্যারোসলে যাই, ক্যারোসল। আচ্ছা, ক্লাসের শুরুতে আমাকে এখন 1 মিনিট টাইম দিবেন, ব্রেক। স্লাইডারের পার্ট দেখবো এবং মডেল দেখবো। এখন বাজে হচ্ছে 11টা 26, চেষ্টা করবো এর মধ্যে শেষ করার জন্য। আমি ডিটেলটাকে একটু কমায় দেবো, কারণ মেনুটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর এই স্লাইডার ব্যতীত আমরা আরও অনেক স্লাইডার ইউজ করতে পারি, দ্যাটস এই স্লাইডারের উপরে প্রভাবটা একটু কম থাকবে। সো ক্যারোসলের উপরে আমি কপি পেস্ট করি, টাইপটা একটু কম করতেছি। এখানটা দেখবেন এখানটায় মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এটা ক্যারোসেল আইটেম। তো আমি এইখানটা লিখবো হচ্ছে ক্যারোসেল আইটেম, নিচের দিকে যাই, এখানটা লিখবো হচ্ছে ডিফ ক্যারোসেল আইটেম।
আমাদের ওয়েবসাইটে যে স্লাইডিংগুলো দেখেন, স্লাইডার বলা হয় এটাকে। স্লাইডারের প্রত্যেকটা যে স্লাইড হচ্ছে এটাকে এক একটাকে বলা হয় স্লাইড, এবং বুটস্ট্র্যাপ বলে ক্যারোসেল আইটেম। এর ভিতরে আপনি যা লিখবেন সেটাই স্লাইডিং হবে। আমি এখানে এখানটা আমি বলি H1, সরি, এখানটা বলবো H1 লরেম, আমি এই ওয়ার্ডটা দিলাম, ঠিক আছে? একটু ছোট করে ফেলি, এই প্যারাগ্রাফটা দিলাম, ওকে ফাইন। এখন এটা কয়টা হবে সেটা পরের বিষয়। আমরা যদি নর্মালি দেখি ওয়েবসাইটে, রিলোড যদি দেন কিচ্ছু দেখতে পাবেন না, কারণ বাই ডিফল্ট কিন্তু ক্যারোসেল আইটেম ডিসেবল থাকে, অর্থাৎ এখানে বলতে হবে অ্যাক্টিভ, তাহলে আমরা দেখতে পাবো। তো এখন আমি চাচ্ছি যে দুটো আইটেম নিয়ে কাজ করতে, তাহলে প্রথমটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, পরেরটা অ্যাক্টিভ থাকবে না। এই অ্যাক্টিভ ক্লাসটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে ডায়নামিক্যালি যখন আমি যে করি, মানে আমি যখন ফাংশনালিটি ইন্টিগ্রেট করব। তো এরপরে উপরের দিকে দেখবেন ক্যারোসেল ইনার ইউজ করতে হয়। আমি এটাকে কপি পেস্ট করি, টাইমটা যাতে বাঁচে আমাদের, আর অলরেডি আপনারা এগুলো নোন আপনাদের কাছে। তো আমি যখন এটা দিব, রিলোড যদি দেন একটাই দেখাবে, কিন্তু এটা স্লাইডিং হবে কি না সেটা নিয়ে একটু চিন্তা করার বিষয়। স্লাইডিংটা ফাস্ট করার জন্য বা স্লাইডিং করার জন্য উপরের দিকে একটা ডিপ দিতে হবে। এখানে ডিপ দিয়ে বলতে হবে ক্যারোসেল, তাহলে স্লাইডিং হবে, নাহলে হবে না। এবং এই জায়গাটা বলতে হবে স্লাইড, দুটাই বলতে হবে। আমি এটাকে কাট করে নিচের দিকে অ্যাড করি, বুঝা গেছে জিনিসটা? মানে আমার বাড়তি দুটো ডিপ অ্যাড করলাম। এই তো স্লাইডের পার্ট কিন্তু শেষ। রিলোড যদি দেই, একটু ওয়েট করি, 10 সেকেন্ডের মধ্যে দেখবেন স্লাইডিং হবে, যদি আমাদের কোনো ক্লাস মিস না থাকে। হচ্ছে? যদি না হয়ে থাকে, আমরা এখানে কিছু মিস করছি কিনা। ক্লাস তো দিয়েছি স্লাইড এবং ক্যারোসেল, আর কিছু লাগার কথাও না। আর এখানে ডাটা রাইট এই জিনিসটা অ্যাড করি, কপিট, এই জায়গাটায় পুরোটাই কপি করে আবার বসা দিই। হতে পারে বানান টানান ভুলও হতে পারে। ক্যারোসেল ইনার এটা তো কপি পেস্ট করেছিলাম, সো আই হোপ যেটা ভুল হবে না। আর এই যে ক্যারোসেল আছে, আমি চাচ্ছি যে ক্যারোসেল স্লাইডটা একটু ফাস্ট হোক। কথা বুঝতে পারছি? ফাস্ট করার জন্য স্ক্রল করেন নিচের দিকে, নিচে দেখবেন অনেকগুলো অপশন দিচ্ছে। এই যে দেখেন ক্যারোসেল, ক্যারোসেল ইন্টারভাল, ইন্টারভাল বলতে কত সেকেন্ডের মধ্যে স্লাইডিং হবে। এই জিনিসটাকে কপি করে যখন আপনি ক্যারোসেল ইউজ করবেন, আর নিচে যদি বুটস্ট্র্যাপ min.js থাকে এবং এই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যদি থাকে, তাহলে আপনার নিচের দিকে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এই জায়গাটায় এটা অ্যাড করে দেন। আর এই জায়গাটায় বলেন 500, মানে আধা সেকেন্ড পর পর সে স্লাইডিং হবে। ক্যারোসেল ক্লাসটা তো আমরা দিয়েছি, এই জন্য ডট দিয়ে বলতে হচ্ছে ক্যারোসেল। এবং আমি যদি এখন রিলোড দিই, হচ্ছে? বুঝে গেছে জিনিসটা? ওকে, অনেকক্ষণ টাইম লাগে তো এই জন্য তখন হয়তো বুঝতে পারিনি। এখন আমরা এর ভিতরে ইমেজ ট্যাগ দিব, ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য ল্যান্ডস্কেপ ইমেজ দেব, মানে এরকম লম্বাটে ইমেজ থাকবে। ইমেজগুলো সাইজ যেন একই রকম থাকে, কোনটা বড় কোনটা ছোট এটা তো বোঝে নেই, এটা মাথায় রাখতে হবে। আমি সাপোজ 3টা ইমেজ নিলাম, কপিট। দেন বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস ইমেজেস এর ভিতরে অ্যাড করি, আর্টিকেল 14, 15, 16, কপিট। ইমেজেস এখানে বলবো W100, সরি কই গেল, ক্লাস দিব হচ্ছে W100। এবং এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানে অ্যাড করব। কন্টেন্টটা একটু কমায় দিই, আমরা এটাকে উপরেও অ্যাড করব, এবং এটাকে বলবো 15, এক্স্যাক্টলি আরেকটা এখানে বলবো 16। তাহলে কি হয় দেখি, রিলোড যদি দেই আমরা ইমেজটা পাচ্ছি, এবং নিচের দিকে কিন্তু কন্টেন্ট আসছে। আমি চাই এই কন্টেন্টটা এক্স্যাক্টলি মাঝখানে থাক, রাইট, ইমেজের মধ্যে। এটার জন্য যেটা করতে হবে, এই যে ক্যারোসেলের যে ভিতরে এটা দিয়েছি, এখানে আমরা বলতে হবে ক্যারোসেল ক্যাপশন, যেটা বুটস্ট্র্যাপ বলে। ওরা কি করেছে,
কন্টেন্ট দেওয়ার জন্য, কন্টেন্ট অ্যাড করার জন্য অন্যভাবে কাজ করেছে। এই যে দেখেন কন্টেন্ট, এখানটা বলেছে ক্যারোসেল ক্যাপশন, এটা অ্যাড করতে হবে। কপি করে আমরা ইমেজের ঠিক নিচে দিয়ে দেব এবং এই H1 এর কন্টেন্টটা এর মধ্যে অ্যাড করে দেব। এখানটা ডি এমডি ব্লক ডি নান, মানে ছোট ডিভাইসে দেখাবে না, মিডিয়াম ডিভাইসের উপরে দেখাবে, এটা বলছে। কিন্তু ক্যারোসেল ক্যাপশন ইম্পর্টেন্ট। এখন এই অংশটুকু কপি করে এগুলোতে অ্যাড করি। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের কোথায় কি কাজ, কোন ক্লাসটা কি কাজ করে এটা বোঝানোর জন্য। রিলোড যদি দেই তাহলে কিন্তু কন্টেন্ট দেখেন উপরে চলে আসছে। এই ইমেজগুলো কিন্তু অনেক বড় হাইট, তাহলে ইমেজের হাইটটা কমাইতে হবে। হাউ? ক্যারোসেল আইটেমের ভিতরে প্রত্যেকটা ইমেজের হাইট আমরা দিব ফিক্সড করে। আমরা কাস্টম সিএসএস করি, ইমেজ দেই, এখানে আমরা বলবো ম্যাক্সিমাম হাইট 400 পিক্সেল, অবজেক্ট ফিট কভার। এবার যদি রিলোড দেই ছোট হয়ে গেল। এখন আপনি এটাকে চাইলে আর একটু বড় করতে পারেন। ক্লিয়ার? আপনি যদি এটা অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনি এখানে বলেন 100 VH ছোট হাতের, তাহলে ভিউ পোর্ট হাইট হবে, অর্থাৎ যতখানি ভিউ ততখানি হাইট হবে। উইথ রিলোড। কিন্তু নিচে কিন্তু স্ক্রল বার আছে, কন্টেন্ট দেখা যায় না কেন? এই যে এটার জন্য। এইখানটা ইন্সপেক্ট এলিমেন্ট করে, এটা অলরেডি জানেন, আমরা এগুলো কাজ করেছি কিছুক্ষণ আগেও। ন্যাবের উইথ কত? 82 পিক্সেল। তো 82 পিক্সেল, এখানে 100 VH দিব ঠিকই, ক্যালকুলেট করব। ক্যাল 100 VH হবে ওখান থেকে 82 পিক্সেল বাদ দিয়ে। কথা বোঝা গেছে? তাহলে 100 VH থেকে 82 পিক্সেল বাদ দিলে উপরের যে হাইটটা আছে এটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে। রিলোড। এবং দেখেন স্ক্রল বার নাই, কিন্তু স্লাইডিং হবে। মাউস রাখলে কিন্তু স্লাইডিং হবে না, কারণ এটা বলাই আছে যখন আমি মাউস রাখবো স্লাইডিংটা বন্ধ থাকবে এবং মাউস সরালে স্লাইডিং আবার শুরু। এখন এই কন্টেন্টটাকে এক্স্যাক্টলি মাঝখানে আনতে হবে পজিশন করে, এটা আপনারা পারবেন। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে মাঝখানে আনবে। ও কিন্তু পজিশন করেই আছে, কিন্তু পজিশন সবই করা আছে, শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এটাকে টপে আনে এখানে মাঝখানে আনা। এখানে কিছু জিনিস এখনো করা হয়নি। এখানে আমি 182 দিই, কেন দিলাম? যাতে এটা একটু উপরে ওঠে। এখানটায় ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন UL দেওয়া আছে, এটা আসলে কি কাজ করে? এটাকে আমি কপি করে বসা দিব হচ্ছে ক্যারোসেল ইনারের বাইরে এই জায়গাটায়, এইখানটায়। এখানটা দেখবেন 0 1 2, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়। এবং এখানে দেখবেন আইডি দেওয়া আছে, ডাটা টার্গেট। আইডিটাকে আমরা ছোট করি, আমি বলি এখানে স্লাইডার। এই আইডিটা কি করে? যখন আমি ক্লিক করব তখন এগুলো কাজ করবে। তো আমি যদি ওয়েবসাইট একটু ভিজিট করি, রিলোড, নিচে এই যে দেখেন ড্যাশ ড্যাশ চলে আসছে, ক্লিক করলে কিন্তু কাজ করবে না, কারণ কোনটার সাথে কোনটা মিনিং করবে বা কোনটার সাথে কোনটা কাজ করবে এটার জন্য এই জায়গাটা একটা আইডি কল করতে হবে এবং এই নামটা দিতে হবে, তাহলে কানেকশন তৈরি হবে। রিলোড যদি দেই দেখেন কানেকশন তৈরি হয়েছে। এবং ডানে বামে যে ইন্ডিকেটর থাকে সেটা হচ্ছে এখানে কন্ট্রোল বলা হয় এটাকে, নট ইন্ডিকেটর। এইটাকে আমি কপি করে এই যে ক্যারোসেল ইনার আছে এর বাইরে নিচে দিকে অ্যাড করবো। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে নিচে অ্যাড করতে হবে, এটা চাইলে উপরে অ্যাড করতে পারেন, তবে দেওয়াটা বেটার। এটা জাস্ট দিলেই হবে, এটা আর কিছু লাগবে না। এখানে কোনো আইডি কিন্তু কল করা হয়নি। এবং এখানে দেখবেন প্রেভিয়াস এসআর অনলি, এসআর অনলি কিন্তু কোনো কাজের জিনিস না, এটা ডিলিট করে দিই। এবার এখানে দেখেন স্লাইডার আছে, মানে স্লাইডার দিতে হবে, নাহলে কিন্তু কানেকশন তৈরি হবে না। এবার যদি রিলোড দেই তাহলে এই যে দেখেন এইটা আসছে, ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন, ও ডান দিকে যায় না, না কোথাও গন্ডগোল লাগছে? হ্যাঁ ঠিকই তো আছে সব। আচ্ছা এখানটায় এটা আমরা তুলে ফেলি, অনেক ফাস্ট। কমেন্টিং করলাম। এবার যদি রিলোড দেই, ক্লিক করেন, ডানে যায়, এখানে ক্লিক করেন, উল্টা হয়ে গেছে, কেন জানি উল্টা হয়ে গেছে। ডানে ক্লিক করলে বামে যায়, বামে ক্লিক করলে ডানে যায়, এইখানটায় উল্টা কিছু একটা হয়ে গেছে। এই আইকনটা ওরাই ভুল করছে, আমরা না। এই আইকনটাই জাস্ট চেঞ্জ হবে। এবার যদি রিলোড দেন, ক্লিক করেন, ডান দিকে যায়, ক্লিক করেন, বামে যায়। অ্যাকচুয়ালি কি এটা হওয়া উচিত? তো এইখানটা এটা দিব, বাট এটা প্রিফ হবে না, এটা হবে নেক্সট।
এই দুটো হবে নেক্সট, আর এই দুটো হবে প্রিভ। রিলোড দেন। এটা উল্টে গেছে কেন? আচ্ছা আচ্ছা, উল্টে যাওয়াটাই স্বাভাবিক। স্লাইডার প্রিভ এখানে হবে নেক্সট, আর এখানে হবে প্রিভ, মানে ওদের ভাষ্য অনুযায়ী, ওদের ডিজাইন অনুযায়ী উচিত, কিন্তু যেটা ছিল আগে সেটাই, কিন্তু কেন যেটা উল্টো দিকে কাজ করে। ক্লিক যদি করি বামে যাবে, এটা ক্লিক করলে ডানে যাবে, এটাই হওয়া উচিত, কিন্তু ওরা উল্টা করে ফেলছে। দেখছেন বুটস্ট্র্যাপে ভুল ধরছি। এরকম যদি হয়, বুটস্ট্র্যাপকে আপনি বললেন যে তোমরা এখানে ভুল করছো, দেখবেন ও আপনাকে, ওদের বুটস্ট্র্যাপ কোম্পানিতে আপনাকে জব দিয়ে দিছে। আমাদের পৃথিবীতে কিন্তু এরকমই হয়। আপনি যদি মনে করেন গুগল হ্যাক করেন, গুগল ওয়েবসাইট যদি হ্যাক করেন, তাহলে গুগল পুলিশকে খবর দিবে না, বরং আপনাকে ইনভাইট করবে, আপনাকে পুরস্কৃত করবে, করে বলবে যে তুমি তুমি তো সুপার ট্যালেন্ট, তুমি আসো আমাদের কোম্পানিতে জব করো। কিন্তু আমাদের দেশে যদি এটা হয় যে আপনি কোনো কিছু হ্যাক করলেন, আপনার স্কিল, আপনার লেভেলটা কোন লেভেলে এটা চিন্তা না করে আপনাকে আমি কি করবো, পুলিশে দিয়ে দেবো। সবাই শুনতে পাচ্ছি? জি। ওই স্লাইডারটা বিল্ডিং করা ছিল, ওটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে, ওটা আমরা ওয়ার্ড পেজে দেখবো। আচ্ছা, এখন আহ, নিচের দিকে আমরা মডেলে কাজ করি, অথবা এর ভিতরে একটা মডেলে কাজ করি। মডেলটা অ্যাকচুয়ালি কি, আমি একটাতে দেখাই এবং এটাকে স্লো করে দিই। স্লো না করলে কাজ বোঝা যাবে না। স্লো বলতে অনেক বেশি স্লো। আমি চাই না স্লাইডিং হোক। রিলোড। এই জায়গাটা একটা বাটন অথবা উপরে একটা বাটন দেবো। আচ্ছা, এইটাকে একটু উপরে তোলার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের জন্য আর সুবিধা হবে। আমরা বেশি সময় নেব না। আর একটা বিষয় দেখেন, অনেক ডিটেইল আলোচনা করলাম প্রজেক্ট ছাড়াও, কারণ এরকম ক্লাসও দরকার। আর প্রজেক্ট বেস করলে কিন্তু সব কিছু এক প্রজেক্টে কভার করা যায় না। এইটাকে দেখবেন রাইট লেফট করা আছে, বটম করা আছে 20 পিক্সেল, টপে করা হয়নি কিছু একটা। তো আমি এখানে বলি টপ 50%, এবার এখানে বলবো বটম অটো, সরি বড় হয়ে গেছে, অটো। এবং এই জায়গাটায় বা যে কোনো জায়গায় লিখলেই হয় ট্রান্সফর্ম, শুধুমাত্র উপরে নিচে। ট্রান্সলেট, সরি ট্রান্সফর্ম হয়নি, ট্রান্সফর্ম, ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর। যেহেতু এটা 50% দিয়েছে, আমি -50% করব, যাতে এটা সেন্টারাইজ থাকে। এটা তো আপনারা জানেন, ওই জন্য আমি ওইভাবে দেখাচ্ছি না। এবার আসেন এটাকে নিচের দিকে অ্যাড করি। যে জিনিসগুলো চেঞ্জ করেছে সেটা রেখে বাকিগুলো ডিলেট, দরকার নেই তো আমার। এবার আমরা এই জায়গাটায় বাটন অ্যাড করব, শুধুমাত্র প্রথমটাতে অ্যাড করে দেখাই। আমি এখানে বলবো বাটন, আপনি অ্যাঙ্করটাকেও দিতে পারেন ইচ্ছে। আমি এখানে বলবো ভিউ মোর, এরকম কিছু একটা লিখলাম, টাইপ দিব হচ্ছে বাটন। যদি নাও দেন সমস্যা নাই। এইখানটায় কিছু একটা করব, যেটার কারণে ভিউ মোরে ক্লিক করলে একটা পপ আপ আসবে। পপ আপ মিন্স লাইট বক্স, লাইট বক্স মিন্স মডেলে যদি যাই, এরকম একটা নোটিফিকেশন টাইপের কিছু থাকে না, এই যেটা আসতেছে, এটা আমরা বানাবো। এটা বানানোর জন্য দেখবেন ডাটা টগল মডেল, মানে এটা ক্যারেক্টার কি হিসেবে কাজ করবে, বলতে হবে ডাটা টগল মডেল। এরপরে টার্গেট দিতে হবে, ডাটা টার্গেট। এখানে দেখবেন ডাটা টার্গেট দেওয়া আছে, এই দুটো জিনিস ম্যান্ডেটরি লাগবেই। তা আমি এখানে বলবো, যেহেতু এটা ভিউ মোড দেওয়া আছে, আমি এখানে বলি ডিটেইল, মানে এরকম এই নামে একটা আইডি করলাম, এবং এই নামে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ক্লিক করলে যাতে ওইটা ওপেন হয়। এবার নর্মালি দেখাবেন, এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, তবে এইখানটা নিচে দিই, যে কোনো জায়গায় দিলেই হয়, আবার ভিতরেও দিতে পারেন, ওর নিচেও। ডিপ দিব, যেহেতু ওখানে আইডি দিয়ে কাজ করে, আমি এখানে বলবো এটা। এইখানটায় একটা ক্লাস ডিফাইন করব, বলবো মডেল। এবার এই জায়গাটা বলবো লরেম, কন্টেন্টটা দিলাম। এবার রিলোড দেন, ক্লিক করেন, দেখছেন একটা শ্যাডো চলে আসছে, তার মানে কি জিনিসটা এক্সিকিউট হবে আস্তে আস্তে। সো এখানে দেখবেন মডেল ফেড, তাহলে অ্যানিমেটেড হবে, আইডি দেওয়া আছে, তার মানে এই দুটোকে অ্যাড করতে হবে। তারপর এখানে দেওয়া আছে ট্যাব ইন্ডেক্স, রোল ডায়ালগ,
এরিয়া, এরিয়া হিডেন, এগুলো যদি নাও দেয় সমস্যা নাই, বাট দিলে কি হয় জিনিসটাকে আরও স্মুথ হয় বা প্রফেশনালি হ্যান্ডেল করা যায়, কারণ এগুলো দিয়ে কিন্তু অনেক জেকোরি বা সিএসএস এর কিছু কাজ থাকে। দিয়ে দিলাম। আর আপনারা তো কপি পেস্ট করবেন, তখন এগুলো আর রিমুভ করার দরকার নেই। এখানে দেখবেন কিছু স্টেপ বাই স্টেপ কিছু ডিজাইন আছে। সো আমি যদি দেখাই মডেল ডায়ালগ, এটা আসলে কি কাজ করে, এই মুহূর্তে যদি আমি রিলোড দেই তাহলে এইভাবে আসলো। এখানটা এটাকে আমরা ডিলিট করে দিই, ডিফ, এটাকে আমরা ইউজ করি। এর ভিতরে আমরা লরেম দিই। আমরা কিন্তু ক্লিক করার সময় কন্টেন্ট দেখতে পাচ্ছিলাম না, ওই যে দেখেন উপরের দিকে। তো রিলোড যদি দেই, আবার ক্লিক করেন, এবার দেখবেন কন্টেন্টটা মাঝামাঝি জায়গায় আসছে, দেখছেন চলে যায়, আসছে, ক্লিক করেন চলে যায়, এখন আবার আসে না, এই যে আসছে। কিন্তু এটাকে আরও অর্গানাইজ করব, মডেল ডায়ালগের ভিতরে আর একটা ক্লাস ইউজ করতে হবে। ওরা একটা একটা করে করছে এইভাবে, সেটার নাম হচ্ছে মডেল কন্টেন্ট। আমরা এর ভিতরে ডিপ দিব, মডেল কন্টেন্ট দিব, এর ভিতরে আবার লরেন দিব। দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে ওয়েবসাইটের। প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা কাজ আছে, দেখছেন। আমি জানি না ওরা এত কিছু কেন ইউজ করছে, একটা ক্লাস দিয়ে হয়ে যেত। এর ভিতরে আপনি চাইলে এগুলো কলাম দিতে পারেন, বুঝতেই পারতেছেন। এটা চাইলে কিন্তু উইথও বাড়াতে পারেন। হাউ, এখানে দেখবেন উইথ দেওয়ার অপশন আছে, দেখছেন অনেক কিছু দিছে। এবং এটা উইথ দেওয়ার জন্য ক্লিক করেন, দেখেন বিশাল বড় হচ্ছে। তার মানে ভিতরে যে মডেল ফেড বিডি দিচ্ছি ওইখানটায় এই জিনিসটা অ্যাড করতে হবে, এটা। তো এটাকে আমরা অ্যাড করব এর পাশে, এটাই ওরা বলতেছে। হ্যাঁ, তাহলে আমরা রিলোড যদি দেই, ক্লিক যদি করি, বড় হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস অ্যাড করতে হবে, এটা ভুলে গেছিলাম। এখানে অ্যাড করার পর নিচে দেখেন মডেল এক্সেল, এটা অ্যাড করতে হবে, এটা অ্যাড করতে হবে এইখানটায়। তাহলে লার্জ ডিভাইস হিসেবে উইথটা বেড়ে যাবে। এখন আপনি ভিতরে যা ইচ্ছা তাই দেন এর ভিতরে, বুঝা গেছে। আপনি কলাম দিতে পারেন, কন্টেন্ট দিতে পারেন, তারপরে সাইন আপ ফর্ম দিতে পারেন, মানে আপনার মতো করে সাজাতে পারেন। ভিডিও দেয় অনেক সময়, দেখেন না একটা প্লে বাটন থাকে, ক্লিক করলে ভিডিও আসে। তাহলে আপনি যদি এটা একটা ইমেজ ধরেন আর এখানে একটা প্লে বাটন ধরেন, আইকন দেন, ক্লিক করলে ভিডিওটা পপ আপ হবে, এরকমও করা যায়। বাটনের ডিজাইন তো আমরা জানি, বিটিএন লার্জ টার্স দিয়ে করতে পারেন। ক্লিয়ার সবার? কার কোনো কোশ্চেন? এইখানটায় আরও কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লিস্ট, গ্রুপ। আমি একটু ডিটেল বলি, আমি কোডিং করছি না আর। এই জিনিসটা জানতে হবে। অনেক সময় অ্যাসাইড বা সাইড বার থাকে না, সাইড বারে কিন্তু এগুলো লাগে। আমরা যে ডিজাইনটা করেছিলাম এর আগে লাস্ট ক্লাসগুলোতে, ওই প্রজেক্টও কিন্তু এটা দিয়েও আপনি অনেক কিছু করতে পারেন। তারপর হচ্ছে মিডিয়া অবজেক্ট। আপনি দেখবেন ব্লগ সাইটগুলোতে এরকম রিপ্লাই অপশন থাকে, রিপ্লাই। তারপর হচ্ছে ওই যে একটা মানুষ কমেন্ট করলো, ওইটা রিপ্লাই যে দেয় ফেসবুকে যেরকম থাকে, ওটা এরকমভাবে অ্যালাইন করছে, ওটা ডিজাইনটা এরকম, ফরম্যাটটা এরকম। তা মডেল যদি চাই, মডেলটা আমরা দেখলামই। তারপর হচ্ছে ন্যাপস, এটা দেখছি। পেজিনেশন কী কাজ করে? পেজিনেশন হচ্ছে অনেকগুলো পোস্ট আছে, তার নিচে পেজিনেশন। এটা কিন্তু নর্মাল ডিজাইনের জন্য এটা কাজে লাগে না, বাট যখন আপনি ডায়নামিক ওয়েবসাইট বানাবেন তখন পেজিনেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। পপ ওভার, এটা আবার কী জিনিস? এইখানটায় যখন আপনি ক্লিক করবেন দেখবেন একটা নোটিফিকেশন আসে, ক্লিক করলে কিন্তু আসে। অনেক ওয়েবসাইটে দেখবেন কোশ্চেন মার্ক থাকে, ই কমার্স সাইটগুলোতে বেশি থাকে। দেখবেন একটা ইনপুট বক্স আছে, ডান দিকে একটা কোশ্চেন মার্ক আছে, মানে আপনি যে বক্সটা কেন ইউজ করবেন বা এখানে আসলে কাজ কি, ক্লিক করলে তখন আপনি ডিটেলস দেখতে পাবেন। এরকমও কিন্তু অপশন আছে। আবার এখানে ক্লিক করলে আসে না, এটাকে আপনি বলতে পারেন যখন আমি মাউস রাখবো তখন আসবে। এখানে কিন্তু ওই অপশনগুলো দিয়ে দেওয়া হয়, অপশনগুলো দিয়ে দেওয়া। এই যে দেখেন পপ ওভার হাইট, পপ ওভার শো। এটা আমরা করব কিভাবে? ওই ওই জিনিসটা জাস্ট কপি করে নিচে বসায় দিলে হয়ে যাবে, এখানে বসায় দিলে হয়ে যাবে। মানে আপনার কাজ হচ্ছে এটাকে কপি করা আর বসায় দেওয়া। এটা সেমিকোলন দিয়ে নিচের দিকে বসায় দেবেন, হয়ে যাবে। আচ্ছা, এখন প্রোগ্রেস বার, এই যে এগুলো, এগুলো আমরা বুটস্ট্র্যাপে ইউজ করতে পারি, আবার অন্য কোনো ওয়েবসাইট থেকেও নিয়ে আসে ইউজ করতে পারি। এগুলো আপনার কপি পেস্ট করবেন, দেখবেন ইন্সপায়ার এমএম করে, অথবা আপনি এখানে ইন্সপায়ার এমএম করে দেখতে পারেন, দেখা যায়, বোঝা যায় কি কি কাজ করা হচ্ছে। ইন্সপায়ার এমএম করে দেখতে পাবেন কি কাজ করছে। তো এগুলো কিন্তু খুব চলে, পোর্টফোলিও সাইটগুলো দেখলে লাগে। আপনার স্কিল লেভেল কি, এইচটিএমএল কতটুকু জানেন? আপনি 90% জানেন, এখানে আপনি 90% দিলেন, এখানে দিলেন, এখানে দিলেন, হয়ে যাবে। এই জিনিসগুলো কাজ করে। আবার মাল্টি জিনিসও দেওয়া যায়, বুটস্ট্র্যাপগুলো করে দেয়। কপি পেস্ট করবেন, কালার চেঞ্জ করবেন, উইথ দিবেন, হয়ে যাবে। মানে এগুলো দেখায় সময় নষ্ট করতে চায় না।
আর এগুলো কিন্তু যে খুব বেশি ইউজ করতে হয় এমন না। আর যখন ডায়নামিক ওয়েবসাইট বানাবেন, যেমন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, ছবিতে কাজ করতেছেন, এগুলো কিন্তু বিল্ডিং করা থাকে পেজ বিল্ডারে, তখন আর কোডিং করতে হয় না। কিন্তু কোডিং না করতে গেলেও আপনাকে কিন্তু বেসিক নলেজ থাকতে হবে, কারণ না থাকলে কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন না যে আসলে এটা কাজ করে কীভাবে, রাইট? এই জন্য এই স্ট্যাটিক কোডিংগুলো বা এই যে এখন যে আপনার বেসিক যে শিখতেছেন এগুলো কাজে লাগে। স্নাইপার্স কী জিনিস, এই দেখেন ঘুরতেছে, লোডিং টাইপের জিনিসগুলো থাকে না, ওইটাও কিন্তু এখান থেকে আপনি কপি পেস্ট করে অ্যাড করতে পারেন। আমরা লোডিংয়ের কাজ দেখবো যে করি পার্টে, আমরা হয়তো এটাও ইউজ করে নিতে পারি। তারপর এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোস্ট। এই দেখেন কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন নোটিফিকেশন আসে দিন দিন নিচে উপরে ডানে বামে, ওই নোটিফিকেশনগুলো তৈরি করা হয় এইভাবে। মানে এগুলো কম্পোনেন্টসগুলো জাস্ট আপনার প্রি ডিজাইন করে দেয় এই আর কি। টুল টিপটাও খুব ইম্পর্টেন্ট। ওই যে বললাম কন্ট্যাক্ট ফর্ম, ডানে বামে কোশ্চেন মার্ক থাকে, এই যে দেখেন এই জিনিসগুলো দেয় ডিজাইন করে। আমরা যেরকম টাইটেল ইউজ করি না কার্সার রাখলে, প্যারাগ্রাফের ভিতরে কিন্তু এটা দেওয়া যায়। জাস্ট ডিজাইনটা হবে এরকম। এখানটা জাস্ট হচ্ছে ডাটা টগল দিতে হবে টুল টিপ, আর কন্টেন্টটা দিতে হবে টাইটেলে ডান। আর এখানে বলতে হবে ডাটা প্লেসমেন্ট কোন দিক দেখাবে। প্রথমটা এটা কার্সার রাখেন উপরে দেখাচ্ছে, এটা হচ্ছে রাইটে, কার্সার রাখেন রাইটে দেখাচ্ছে। দ্যাটস ইট, কঠিন কিছুই না। আপনারা যদি এটা বুঝতে পারেন, আমি যে এতদিনে যে কাজগুলো করেছিলাম জাস্ট ওই বেসিসে আপনি এগুলো ইউজ করবেন। আর সবগুলো কম্পোনেন্টস যে সবসময় প্রয়োজন হয় এমন না, তবে এই পর্যন্ত আজকে যত কিছু দেখালাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মডেলটা খুবই কাজে লাগে, মডেলটা খুবই কাজে লাগে। আমি রিসেন্টলি একটা প্রজেক্ট করেছিলাম, আপনাদের এই প্রজেক্টটা দেখাই। এটা সো এখানটায় একটা কাজ করা হয়েছিল, সেটা হচ্ছে ক্লিক যদি করি দেখেন এটা আসতেছে। এটা কিন্তু আমি বুটস্ট্র্যাপ দিয়ে করিনি, এটা অন্য একটা প্লাগইন দিয়ে করেছিলাম। কারণ বুটস্ট্র্যাপ দিয়ে যদি করি, পুরো বুটস্ট্র্যাপের এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, সিএসএস থেকে শুরু করে এভরিথিং ইন্টিগ্রেট করতে হবে। তো ওইটা থেকে বেটার আলাদাভাবে এটা যদি সেপারেটলি প্লাগইন নেই, আমার ওয়েবসাইটে কোথাও যে কোরির প্রয়োজন হয় না, শুধুমাত্র এটাতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা আমার ভালোভাবে কাজে দেবে। এবং যে কোরির নাম কি, প্লাগইনের আবার নাম আছে, ওইটা আমি পাবো হচ্ছে ক্লিক করে এই জায়গাটা যদি আসি, আচ্ছা এটাকে ক্লোজ করে দিই, এইখানটা থেকে দেখতে পাবো প্লাগইনটার নাম। প্লাগইনের নাম হচ্ছে সুইট, কি জানি নাম, সুইট, ওয়েট দেখতেছি, এই যে সুইট অ্যালার্ট, এটা হচ্ছে প্লাগইনের নাম, SWEET সুইট অ্যালার্ট গিট আইও। এবং স্ক্রল করলে দেখবেন ট্রাই মি ক্লিক, মূলত আমি এখান থেকে ইউজ করছি। বুঝা গেছে জিনিসটা? বিভিন্ন রকম অ্যালার্ট আছে, এটা মডেল বলা হয় বুটস্ট্র্যাপ। আর অন্যান্য জায়গায় গেলে আপনাকে অ্যালার্ট বলবে অথবা লাইট বক্স বলবে, পপ আপ বলতে পারে, ডিপেন্ড করে। তো এই পর্যন্ত আজকে আমরা শিখলাম। আমরা নেক্সট ক্লাসে PHP টু HTML করবো গাইস, বুটস্ট্র্যাপের মাধ্যমে। নাকি আপনারা সাস শিখতে চান? সাসটা শিখে আমরা তারপরে PHP টু HTML করি, তাহলে আমাদের জন্য আরও ইজি হবে ওয়েবসাইট ডিজাইন। স্যাস শিখতে হবে, বুটস্ট্র্যাপের ক্লাস শেষ হওয়ার পর। আপনাদের ভিতরে